Assalamu alaikum. Welcome everyone to our 12th lecture of History of English Literature 2. এটা আমাদের গত ক্লাসের কন্টিনিউয়েশন। গত লেকচার 11 এ আমরা থ্রি মেজর ইনফ্লুয়েন্সেস নিয়ে কথা বলেছিলাম। অন্যরা জয়েন করতে করতে আস্তে আস্তে আমরা এটা একটু রিভাইজ করি। We discussed about the three major influences on the changes in attitudes and technique. অ্যাটিটিউডস অ্যান্ড টেকনিক যে চেঞ্জ হচ্ছে রাইটারদের, বিশেষ করে যারা নভেলিস্ট, শর্ট স্টোরি রাইটার, তাদের অ্যাটিটিউড অ্যান্ড টেকনিকে পরিবর্তন আসছে। কেন আসছে তার পেছনে আমরা তিনটা ইনফ্লুয়েন্স আলোচনা করেছি। প্রথমত, এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট করা আছে রিভিশন, পার্সোনাল ভ্যালুস রিপ্লেসড পাবলিক ভ্যালুস। জনগণরা যে বিষয়টা গুরুত্বপূর্ণ মনে করত, যে উপন্যাস, গল্প, এই বিষয়গুলো নিয়ে হওয়া উচিত, সেই বিষয়গুলো পাল্টে যেতে লাগলো। জনগণ যে বিষয়গুলোকে গুরুত্বপূর্ণ মনে করত, পাবলিক ভ্যালুস, সেই বিষয়গুলোর জায়গা দখল করে নিল লেখকদের ব্যক্তিগত মূল্যবোধ, পার্সোনাল প্রাইভেট ভ্যালুস। সেই প্রাইভেট ভ্যালুস, পার্সোনাল ভ্যালুস উপন্যাসে কিভাবে আসবে সেটা নিয়ে বিভিন্ন সাহিত্যিক বিভিন্ন রকম টেকনিক তারা অ্যাপ্লাই করেছেন। আমরা ভার্জিনিয়া উলফের কথা বলেছি, তারপর জেমস জয়েসের কথা বলেছি। জেমস জয়েসের কথা বলার পরপরই আমরা সেকেন্ড ইনফ্লুয়েন্স নিয়ে কথা বলেছিলাম, আ নিউ আইডিয়া অ্যাবাউট টাইম, সময় নিয়ে একটা নতুন ধারণা। আগে সময় সম্পর্কে সবার একটা ধারণা ছিল যে টাইম ওয়াজ লিনিয়ার। টাইম মানেই হচ্ছে বিভিন্ন ঘটনার সিকোয়েন্স, একটার সাথে আরেকটা ঘটনা যে সিকোয়েন্সিয়ালি কানেক্টেড, সেটাই আমরা সময় হিসেবে দেখতাম। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম টাইম সম্পর্কে, সময় নিয়ে আমাদের যে ধারণা, সে ধারণা পাল্টে যাচ্ছে। কারণ আমাদের কনসিয়াসনেস আমাদের মনের অজান্তেই অতীত, বর্তমান, ভবিষ্যতে ক্রমাগত চলাফেরা করে। টাইম ইজ এ কন্টিনিউয়াস ফ্লো। আমাদের চেতনা দেখা যায় যখন তখন অতীত, বর্তমান, ভবিষ্যতে যাতায়াত করে। তাহলে সেটা যদি আমরা মাথায় রাখি, এবং যেহেতু ব্যক্তিগত মূল্যবোধ নিয়েই ফিকশন রাইটাররা ফোকাস করছেন, তাহলে নিউ আইডিয়া অ্যাবাউট টাইম এটা কিন্তু মাথায় রাখতে হবে যে টাইম কিন্তু কন্টিনিউয়াস ফ্লো। এটাকে কিন্তু আগের মতো শুধুমাত্র বিভিন্ন ঘটনা, অ্যাকশন, ইনসিডেন্ট গুলোকে সিকোয়েন্স অনুযায়ী সাজিয়ে দিলেই হবে তা কিন্তু না। সময় কিন্তু পাল্টে যাচ্ছে, সময় নিয়ে ধারণাও পাল্টে যাচ্ছে, এবং সময়ের যে পোর্ট্রায়াল সেটাও কিন্তু একটু পরিবর্তন হয়ে যাচ্ছে। এটা ছিল সেকেন্ড ইনফ্লুয়েন্স। থার্ড ইনফ্লুয়েন্স যেটা, সেটা এখানে দেখতে পাচ্ছেন হাইলাইট করা আছে, আর নিউ আইডিয়া অ্যাবাউট কনসিয়াসনেস, মানুষের চেতনা সম্পর্কে যে নতুন ধারণাগুলো। সিগমন্ড ফ্রয়েড, কার্ল ইয়ুং, তারা তাদের গবেষণার মাধ্যমে দেখিয়েছেন যে মানুষের চেতনার অনেকগুলো স্তর আছে, অনেকগুলো লেভেল আছে। কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস, আরো অনেকগুলো স্তর। পরবর্তীতে বিভিন্ন মনস্তত্ত্ববিদ যারা সাইকোলজিস্ট, তারা বলেছেন যে আমাদের চেতনার অনেকগুলো স্তর, এবং হিউম্যান সাইকোলজি ইজ কমপ্লেক্স এনাফ, যথেষ্ট জটিল। এই যে নলেজ গুলো, পার্সোনাল ভ্যালুজ, নিউ আইডিয়া অ্যাবাউট টাইম, নিউ আইডিয়া অ্যাবাউট হিউম্যান কনসিয়াসনেস, এই বিষয়গুলো লেখকদের লেখায় বিভিন্নভাবে প্রভাব বিস্তার করলো, এবং লেখকদের অ্যাটিটিউড এন্ড টেকনিক পরিবর্তন হতে লাগলো। সেই অ্যাটিটিউড এন্ড টেকনিক কিভাবে পরিবর্তন হচ্ছে সেটা আমরা আজকে বোঝার চেষ্টা করব। উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু আন্ডারস্ট্যান্ড ইট। আমরা কথাগুলো, এগুলো আমরা আলোচনা করেছি, এগুলো আপনারা পড়বেন, রিভিশন রিভাইজড হয়ে গেছে অলরেডি। আমি যে অংশটা লাস্ট ক্লাস থেকে আবার একটু রিপিট করব সেটা হচ্ছে এই যে এখানে রিভিশন লেখা আছে, উপরে দেখতে পাচ্ছেন। এই যে মাল্টিপল লেভেলস অফ কনসিয়াসনেস এর কথা যে আমরা বললাম, যে আমাদের চেতনার অনেকগুলো স্তর আছে, ইট এক্সিস্ট সাইমালটেনিয়াসলি। এই যে আমাদের চেতনার স্তরগুলো, এগুলো কিন্তু একই সাথে একই সময়ে অবস্থান করে। মাল্টিপল লেভেলস অফ কনসিয়াসনেস এগুলো এক্সিস্ট করে
একই সাথে একই সময়, coupled with the view of time as a constant flow। এখন এই যে মাল্টিপল লেভেল অফ কনসিয়াসনেস, তার সাথে যোগ হচ্ছে টাইম অ্যাজ এ কনস্ট্যান্ট ফ্লো, সময় তো সারাক্ষণ প্রবাহিত হচ্ছে। টাইম কিন্তু লিনিয়ার, শুধুমাত্র সরল রেখায় আগায় না, টাইম ইজ এ কমপ্লেক্স ফ্লো। আমরা চেতনার মাধ্যমে গত ক্লাসে আমরা আলোচনা করেছি যে আমাদের যে মন, আপনি না চাইলেও দেখবেন আপনার মন হয় অতীতে চলে গেছে, অতীত নিয়ে আক্ষেপ করছে, অথবা ভবিষ্যতে চলে গেছে, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করছে। এই অতীত নিয়ে আক্ষেপ, ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে করতেই দেখবেন আমরা বর্তমানকে হারিয়ে ফেলি, উই লুজ আওয়ার প্রেজেন্ট। এখন এই বিষয়টাই আমাদের নিউ ভিউ অফ টাইম বোঝার ক্ষেত্রে হেল্প করবে। কনস্ট্যান্ট ফ্লো, টাইম হচ্ছে কনস্ট্যান্ট ফ্লো, সারাক্ষণ প্রবাহিত হচ্ছে, কখনো অতীতে কখনো ভবিষ্যতে। সেই হিসেবে অতীত বর্তমান ভবিষ্যৎ কিন্তু একই সময়ে অবস্থান করে, এবং আমাদের চেতনাও কিন্তু অতীতের উপর ভিত্তি করে আমাদের বর্তমান অস্তিত্ব, এবং বর্তমানের অস্তিত্বের উপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যতের প্রতি আমাদের আকাঙ্ক্ষা, একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড। এখন মাল্টিপল লেভেল অফ কনসিয়াসনেস, একে তো আমাদের চেতনার বিভিন্ন ধাপ, চেতনা, অবচেতনা, অচেতন, তার সাথে যোগ হয়েছে টাইম ইজ এ কনস্ট্যান্ট ফ্লো। এখন এর সাথে এখন যারা আধুনিক যুগের ঔপন্যাসিক, মডার্ন নভেলিস্ট, মডার্ন ফিকশন রাইটার, তারা কি প্রেফার করছেন, তা আমরা তো বললাম যে তাদের অ্যাটিটিউড এবং টেকনিকে পরিবর্তন হচ্ছে। তাহলে তারা কি ধরনের উপন্যাস তারা লিখতে চাচ্ছেন, কি ধরনের গল্প তারা বলতে চাচ্ছেন, হাইলাইট করা আছে, দেখেন প্রথম পয়েন্টে হাইলাইট করা আছে, দে প্রেফারড টু প্লাঞ্জ ইনটু কনসিয়াসনেস অফ দেয়ার ক্যারেক্টার্স। উপন্যাসিকরা চাচ্ছেন তাদের উপন্যাসের চরিত্রদের যে চেতনা, চেতনার ভেতরে ঢুকে যেতে, চেতনার ভেতরে প্রবেশ করতে। কেন প্রবেশ করবেন চেতনার ভেতরে? ইন অর্ডার টু টেল দেয়ার স্টোরিজ, তাদের নিজেদের ব্যক্তিগত গল্প, উপন্যাসের চরিত্রদের ব্যক্তিগত গল্প, তাদের নিজেদের গোপন গল্পটা। এখন তাদের যে ব্যক্তিগত গোপন গল্প, সেটা জানার জন্য তো তাদের চেতনার ভেতরে আমাদের প্রবেশ করতে হবে। বাইরে থেকে তো তার কারো আপনি সত্যিকারের ঘটনা, সত্যিকারের গল্পটা আপনি জানতে পারবেন না। তাদের সত্যিকারের গল্পটা জানতে হলে আমাদের প্রয়োজন তার চেতনার ভেতরে প্রবেশ করা। উই নিড টু এন্টার ইনটু দ্য কনসিয়াসনেস অফ দ্য ক্যারেক্টার্স। প্রতিটা ক্যারেক্টারের চেতনার ভেতরে আমাদের প্রবেশ করতে হবে, যদি সম্ভব হয় সাবকনশিয়াস, আনকনশিয়াস, তাদের চেতনার গভীরে আমাদের প্রবেশ করতে হবে। তাদের মন কিভাবে কাজ করছে সেটা বুঝতে হবে। তাদের মন কোথায় আছে বর্তমানে বসে, তার মন কি অতীতের জন্য ছটফট করছে না ভবিষ্যতের জন্য ছটফট করছে, এটা বুঝতে হবে। না হলে তো আপনি প্রতিটা চরিত্রের যে ব্যক্তিগত গল্প, সেটা তো আপনি জানতে পারবেন না। To plunge into the consciousness of their characters, কেন? In order to tell their stories, তাদের ব্যক্তিগত গল্পটা বলার জন্য, rather than to provide external frameworks of chronological narrative। সেই আগেকার দিনের 18th সেঞ্চুরি, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডের যে উপন্যাসগুলো, দেখা যায় যে এই উপন্যাসগুলো হচ্ছে বাইরের গল্প, যেটা বাইরে দেখা যায়, এক্সটার্নাল ফ্রেমওয়ার্ক অফ ক্রোনোলজিক্যাল ন্যারেটিভ। এটা ছিল ওই 18th সেঞ্চুরিতে যারা হেনরি ফিল্ডিং ছিল, তারপর আমাদের রোমান্টিক পিরিয়ডে জেইন অস্টেন, ভিক্টোরিয়ান পিরিয়ডে চার্লস ডিকেন্স, এদের দেখা যাচ্ছে তারা এক্সটার্নাল ক্রোনোলজিক্যাল ন্যারেটিভে তারা ফোকাস করেছেন। কিন্তু মডার্ন যারা ঔপন্যাসিক, তারা বলছেন যে বাইরের গল্পটাতে আমরা ফোকাস না করে আমরা মানুষের ভেতরে প্রবেশ করব, চেতনার ভেতরে প্রবেশ করব, তার যে গভীরের গল্পটা, তার যে সত্যিকারের গল্পটা, সেটা বের করে নিয়ে আসবো, মনের ভেতরে প্রবেশ করব। এখন কথা হচ্ছে মনের ভেতরে কিভাবে প্রবেশ করব। সেকেন্ড পয়েন্টে দেখেন একটা কথা বলা আছে, দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। স্ট্রিম অফ কনসিয়াসনেস, স্ট্রিম মানে হচ্ছে প্রবাহ, ফ্লো, কনসিয়াসনেস মানে হচ্ছে চেতনা, থট, ফ্লো অফ থট, চেতনা প্রবাহ, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। এটা হচ্ছে এমন একটা টেকনিক যে লেখক যে কোনো ক্যারেক্টারের মনের ভেতরে ঢুকে মনে কি কি চলছে সবকিছু সে রেকর্ড করে ফেলতে পারে। একটা ক্যারেক্টার হয়তো বারান্দায় বসে আছে, বারান্দায় বসে হয়তো আকাশের দিকে তাকিয়ে আছে,
বাইরে থেকে দেখে মনে হবে সে হয়তো কিছুই করছে না, সে মনোযোগ দিয়ে আকাশকে দেখছে, মুগ্ধ হয়ে সে আনমনে আকাশকে দেখছে, কিন্তু তার মনের ভিতরে প্রবেশ করলে দেখা যাবে সে হয়তো অতীত নিয়ে ছটফট করছে, সে হয়তো অতীতের দুইটা বিচ্ছিন্ন ঘটনা নিয়ে ছটফট করছে, সে হয়তো ভবিষ্যতের কোনো একটা ঘটনা নিয়ে সে টেনশন করছে। এখন এই বিষয়টা তার মনের ভেতরে প্রবেশ না করলে তো আমরা জানতে পারবো না। সুতরাং দ্য ওয়ার্কিং অফ দ্য মাইন্ড এটা বোঝার জন্য আমরা তার মনের ভেতরে প্রবেশ করতে হবে। The writer, the novelist needs to dive into the consciousness of the character. যে কোনো একটা ক্যারেক্টারের চেতনার ভেতরে ঢুকে যেতে হবে। এটা কিন্তু আগে ছিল না, মডার্ন পিরিয়ডে এটা নতুন করে এই টেন্ডেন্সিটা চালু হলো। এই টেকনিকটা কিন্তু মডার্ন রাইটার, মডার্ন ফিকশন রাইটাররা কিন্তু অ্যাপ্লাই করছেন তাদের উপন্যাস এবং শর্ট স্টোরিতে। দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক সেটা কি? কাগজ কলম থাকলে মার্ক করে রাখেন, ফাইনালের জন্য ইম্পর্টেন্ট প্লিজ। যখনই দেখবেন আপনার স্লাইডে কিছু কালার করা সেন্টেন্স আছে, হাইলাইটেড কালার্ড সেন্টেন্স, সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের ফাইনালের জন্য মন দিয়ে পড়বেন। এখান থেকে আপনাদের ভাইভার কোয়েশ্চেন, শর্ট কোয়েশ্চেন এগুলো কিন্তু আসবে। স্ট্রিম অফ স্যার, কনসিয়াসনেস, হ্যাঁ বলেন। স্যার আমার একটা কথা ছিল। স্যার লাস্ট ক্লাসে আমরা 3 নাম্বার স্লাইড পর্যন্ত পড়ছি। আচ্ছা, সেজন্যই আমরা এই স্লাইডটা পড়ছি, ঠিক আছে। সেজন্যই আমরা এই স্লাইডটা পড়ছি। যদিও এটা কিন্তু গত ক্লাসে আমরা এগুলো আলোচনা করেছি, এগুলো হচ্ছে আলাদা করে লেখা, এগুলো আমাদের আলোচনার মধ্যে ছিল, এগুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে ছিল, এগুলো আলোচনা করেছি, এগুলো এখন আপনাদের সামনে একদম রাইটিং, রিটেন আকারে আসছে। এগুলো আমরা গত ক্লাসে আমরা আলোচনা করেছি যখন আমরা ওই তিনটা ইনফ্লুয়েন্স নিয়ে কথা বলেছি। স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক আমরা যখন জেমস জয়েসকে নিয়ে কথা বলেছি তখন কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি, সেটা এখানে একদম একদম ক্লিয়ারলি আপনাদের সুবিধার জন্য লেখা আছে, দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। এই টেকনিকটা কি? স্ট্রিম মানে হচ্ছে ধারা, প্রবাহ, নদীর ইংরেজি হচ্ছে স্ট্রিম, ধারা, প্রবাহ। আর কনসাসনেস হচ্ছে চেতনা, মানে আমাদের মনটা হচ্ছে নদীর মতো, কখনো থেমে থাকে না, একটার পর একটার পর একটার পর একটা মন কিন্তু চিন্তা করতেই থাকে। কখনো মন বয়ে বয়ে অতীতে চলে যায়, কখনো বয়ে বয়ে ভবিষ্যতে চলে যায়। শরীরটা পড়ে আছে বর্তমানে, কিন্তু মন চলে যাচ্ছে অতীতে, ভবিষ্যতে, ভবিষ্যতে, অতীতে। অতীতের উপর ভিত্তি করে আমাদের মন কিন্তু, আমাদের বর্তমান কিন্তু তৈরি হচ্ছে। Our present is established on the basis of our past. এবং আমার বর্তমানের উপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যৎ। আমরা যখন অতীতের কথা চিন্তা করি তখন কিন্তু মাঝে মাঝে আমাদের অতীতও চেঞ্জ হয়ে যায়। সেটা কিভাবে? আমরা যখন অতীতের কথা চিন্তা করতে থাকি তখন আমাদের মন কিছু কিছু ঘটনাকে পরিবর্তন করে ফেলে। আপনি দেখবেন একটা ঘটনা আপনি যখন ভবিষ্যতে ওই ঘটনার স্মৃতিচারণ করবেন, হুবহু কিন্তু ওই ঘটনা আপনি মনে করতে পারবেন, ইট ইজ নট হিউম্যানলি পসিবল। অনেকগুলো ডিটেইল আপনি মিস করে ফেলবেন, সেই ডিটেইল হয়তো আপনি মন গড়া অনেক কিছু বসিয়ে দিবেন। আলটিমেটলি দেখা যায় ইউ উইল রিক্রিয়েট ইউর পাস্ট। হুবহু কিন্তু আমরা পাস্টকে মনে রাখতে পারি না, আমাদের ব্রেন কিন্তু অতটা নিখুঁত ভাবে ডিটেইল গুলো মনে রাখতে পারে না, এটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে। তখন হয় কি, আমরা অনেক কিছু বানিয়ে ফেলি, অনেক কিছু আমরা ফ্যাব্রিকেট করি, ক্রিয়েট করি, উই রিক্রিয়েট আওয়ার পাস্ট। তার মানে কি, আমরা অতীতকে একটু পরিবর্তন করে ফেললাম। অতীতকে পরিবর্তন করলে বর্তমানও একটু পরিবর্তন হয়ে যায় নিজের অজান্তে। তার মানে আমাদের এই ফ্লো অফ থট এটা কিন্তু আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎকে ক্রমাগত এডিট করছে। উই আর কন্টিনিউয়াসলি এডিটিং আওয়ার পাস্ট। পাস্ট চেঞ্জ করলে প্রেজেন্ট চেঞ্জ হবে, প্রেজেন্ট চেঞ্জ করলে ফিউচার তো অবভিয়াসলি চেঞ্জ হবে। একটা ফ্লুইড অবস্থানের মধ্যে কিন্তু আছে, কোনো কিছুই কিন্তু কনস্ট্যান্ট না। বুঝতে পারছেন? যথেষ্ট কমপ্লেক্স আইডিয়া, এটা কিন্তু লেখার মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করছেন যারা মডার্ন রাইটার তারা। দ্য স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক in which the author tries to render directly the very fabric of character's consciousness without reporting it to formal। কথাটার মানে কি? দ্য অথর, যিনি লেখক, হি ট্রাইস টু রেন্ডার ডিরেক্টলি, উনি একদম সরাসরি পোট্রে করতে চান, তুলে ধরতে চান, ফুটিয়ে তুলতে চান কি? দ্য ভেরি ফেব্রিক অফ দ্য ক্যারেক্টার্স কনসিয়াসনেস, কোন একটা ক্যারেক্টারের চেতনা, কোন একটা চরিত্রের চেতনাকে হুবহু তুলে ধরতে চান। একদম হুবহু ক্যারেক্টারের মনের ভিতরে ঢুকে মন কি কি ভাবছে সবকিছু হুবহু তুলে ধরতে চান, কোন রকম ফিল্টারিং ছাড়া, কোন রকম এডিটিং ছাড়া, অ্যাজ ইট ইজ। ব্রেন যা যা ভাবছে সবকিছু হুবহু তুলে ধরবেন।
হয়তো মন 10টা জিনিস ভাবছে, 10টার মধ্যে 6টা হয়তো ইনকমপ্লিট, 4টা হয়তো কমপ্লিট। এমন না যে রাইটার শুধু কমপ্লিট গুলো রাখবেন, ইনকমপ্লিট গুলো বাদ দিয়ে দিবেন, তা না, রাইটার কমপ্লিট গুলোও লিখবেন, ইনকমপ্লিট গুলোও লিখবেন, ব্রেনে হুবহু যা আছে, অ্যাজ ইফ ব্রেনের সাথে একটা মেশিন ফিট করে দেওয়া হয়েছে, তারের মাধ্যমে মেশিনটা ব্রেন স্ক্যান করছে, ব্রেনের মধ্যে যতগুলো থট ওয়েভ আসছে, চিন্তার ঢেউ আসছে, সবকিছু হুবহু তুলে ধরা। এটা কিন্তু জেমস জয়েস, তারপর ভার্জিনিয়া উলফ, তারা তাদের লেখার মধ্যে কিন্তু এটা প্রয়োগ করলেন, যে একটা চেতনা, একটা মন, তার মধ্যে যতগুলো চিন্তা আসছে হুবহু তুলে ধরা, কোন রকম এডিটিং ছাড়া, কোন রকম ফিল্টারিং ছাড়া, কোন রকম রিভিশন পলিশিং ছাড়া, একদম একদম অরিজিনাল, যা আসছে মনের মধ্যে হুবহু সেটাকে লিখে ফেলা। এটাই হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, মানে portraying the mind, the consciousness of a character as it is, চেতনায় যা যা আসছে, কমপ্লিট ইনকমপ্লিট, আজে বাজে, আকাশ কুসুম কল্পনা, বাস্তব অবাস্তব, যা কিছু মনের মধ্যে আছে সবকিছু হুবহু ওইভাবে তুলে ধরা। এটা হচ্ছে, আপনারা যদি কখনো থমাস মানের নভেল পড়ার সৌভাগ্য হয়, তাহলে দেখবেন, আমি আপনাদের সাথে হয়তো পরবর্তীতে যদি সুযোগ পাই শেয়ার করব, সেখানে আমি উপন্যাসটা পড়া শুরু করেছিলাম, প্রথম 30 পৃষ্ঠা পড়ার পরে আমি খেয়াল করলাম যে পুরো ঘটনাটাই একটা ক্যারেক্টারের মনের ভেতরে, মাথার মধ্যে ঘটছে, মাথার মধ্যে যা যা ঘটছে উনি হুবহু সবকিছু তুলে ধরেছেন, একদম পুরো ব্রেনের যত চিন্তা ভাবনা সবকিছু স্ক্যান করে তুলে ধরেছেন হুবহু ওইভাবে। মানে অবাক হয়ে খেয়াল করবো যে আমাদের মন যেমন অসম্পূর্ণ, অসংলগ্ন, অনেক সময় চিন্তা ভাবনা করে, ছটফটে, সেটাকে হুবহু উপন্যাসে তুলে ধরেছেন, উইদাউট রিপোর্টিং ইট ইন ফর্মাল কোটেড রিমার্কস, কোন রকম কোটেশন ছাড়া মনের ভিতরে যত চিন্তা ভাবনা চলছে হুবহু সেটাকে তুলে ধরা। এটাকেই বলা হয় স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক। এরপর এটা যখন উপন্যাসে তুলে ধরা হলো, ইট মেড ফর মোর ডিফিকাল্ট রিডিং, যারা পাঠক তারা একটু সমস্যায় পড়ে গেলেন, নভেলগুলো অনেক বেশি জটিল হয়ে গেল, মনস্তাত্ত্বিক উপন্যাস হয়ে গেল, রিডারদের জন্য ডিফিকাল্ট রিডিং। এর আগে গতানুগতিক নভেলগুলো, সেগুলো তো এক্সটার্নাল ফ্রেমওয়ার্ক অফ ক্রোনোলজিক্যাল ন্যারেটিভ, একটার পর একটা ঘটনা ঘটছে, বাইরে থেকে সহজ, বোঝা সহজ, কিন্তু যখনই একটা ক্যারেক্টারের চেতনার ভেতরে ঢুকে যাওয়া হয় তখন কিন্তু সেটা যথেষ্ট জটিল হয়ে যায়, কমপ্লেক্স হয়ে যায়, এটা রিডারদের জন্য বোঝা খুবই কঠিন, at least for those accustomed only to the methods for older English novel। ট্র্যাডিশনাল নভেলগুলো যেরকম, সেগুলো যারা ভক্ত ছিল, তারা কিন্তু এই নতুন উপন্যাসগুলো তারা পড়ে মজা পাচ্ছে না, বুঝতেই পারছে না মজা কিভাবে পাবে। নো পোর্চ ওয়াজ কনস্ট্রাক্টেড এট দ্য ফ্রন্ট অফ দ্য নভেল। নো পোর্চ, পোর্চ মানে কি? পোর্চ মানে কি আপনারা জানেন? এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা শব্দ দেয়া আছে পোর্চ, পোর্চ মানে কি বলেন তো? পোর্চ মানে কি? স্যার উঠান। উঠান, আচ্ছা। যে কোনো একটা বাড়ি ঢোকার সময় গেটের সামনে একটু বাড়ানো অংশ থাকে না, যেটা দেখে বোঝা যায় যে এটা হচ্ছে বাড়ির সামনের অংশ, এইখান দিয়ে ঢুকতে হবে। বাড়ির, দেখবেন আপনারা গুগলে সার্চ যদি করেন তাহলে দেখবেন পোর্চ হচ্ছে, পোর্চ দেখে বোঝা যায় যে বাড়ির সামনের অংশ কোনটা, কোন দিক দিয়ে ঢুকতে হবে। মেটাফরিক্যালি এখানে বলা হচ্ছে যে উপন্যাসের পোর্চ খুঁজে পাওয়া যাচ্ছে না, মানে উপন্যাস কোথা থেকে শুরু হচ্ছে, কোন দিক থেকে শুরু করব, এটা রিডাররা মানে তারা বুঝতে পারছে না। টু পুট দ্য রিডার ইন পজিশন অফ নেসেসারি প্রিলিমিনারি ইনফরমেশন, এই যে পাঠককে যে ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দেয়া, প্রিলিমিনারি ইনফরমেশন দেয়া, যাতে সে মানসিকভাবে প্রস্তুত হয়, উপন্যাস পড়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়, এরকম তো কিছু একটা প্রিপারেশন দিতে হবে। such
ইনফরমেশন ইমার্জ অ্যাজ দ্য নভেল প্রোগ্রেস, শুরুতেই এটা কিন্তু রাইটাররা দিতে চাচ্ছে না। এর আগে দেখা যেত গতানুগতিক উপন্যাসে প্রথম 2-3 পাতা পড়ে, প্রথম 2-3 পৃষ্ঠা পড়ে পাঠকরা মোটামুটি প্রিপারেশন নিয়ে ফেলে যে উপন্যাসটা এইভাবে আগাবে, এইভাবে আমি মজাটা পাবো। কিন্তু মডার্ন নভেলে এরকম কোনো কিছু, মানে ইন্ট্রোডাকশন বলতে কোনো কিছু নাই। হঠাৎ করে শুরু হয়ে যায়, হঠাৎ করে মানে চলতে থাকে চলতে থাকে, ধীরে 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 as the novel progresses reader they understand। ব্যাকগ্রাউন্ড কোনো কিছু, প্রিলিমিনারি কোনো কিছু কিন্তু পাঠককে দেয়া হচ্ছে না, পাঠক কিন্তু অথৈ সাগরে পড়ে যায়, অথৈ সাগরে পড়ে যায় পাঠক। মানে সে কিন্তু কোনো, মানে ওভারঅল আইডিয়া যে পাওয়া সেটা কিন্তু তার পক্ষে সম্ভব না, এটা তাকে নিজে পড়ে 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 বুঝে বুঝে আগাতে হবে। কারণ আধুনিক উপন্যাসগুলো, মডার্ন নভেলগুলোতে, মডার্ন ফিকশন গুলোতে দেখা যায় যে ফ্রম দ্য কনসিয়াসনেস অফ ইচ ক্যারেক্টার, প্রতিটা ক্যারেক্টারের যেহেতু চেতনার ভেতরে ঢুকে যায় রাইটাররা, অ্যাজ ইকোজ এর অতীত, অতীত ধারণার উপর ভিত্তি করে শুধু বর্তমানের সাথে মোকাবেলা করে, রিয়াকশন করে। সেই হিসাবে দেখা যায় যে একটা ক্যারেক্টার সে এক এক সময় এক এক আচরণ করছে। এমনিতে গতানুগতিক উপন্যাসগুলোতে দেখা যায় যে চরিত্রগুলো সম্পর্কে একটা মোটামুটি ক্লিয়ার পিকচার পাঠকরা পেয়ে যায়। উপন্যাসের শুরুতেই যিনি লেখক উনি বলে দেন যে এই ক্যারেক্টারটা এরকম, তার বৈশিষ্ট্য হচ্ছে এরকম, স্বভাবে এরকম। সেই অনুযায়ী কিন্তু পাঠকরা মোটামুটি একটা এস্টিমেট করে নেয়, একটা মোটামুটি এস্টিমেট করে নেয়, এইভাবে সে পড়তে থাকে। কিন্তু আধুনিক উপন্যাসগুলোতে কোনো ক্যারেক্টারের পুরো ছবিটা আমরা কখনো পাই না, আধো আলো আধো ছায়া, আবছা আবছা। সেই হিসেবে দেখা যায় যে যেহেতু আমরা একটা ক্যারেক্টারের ভেতরে ঢুকে যাচ্ছি, অতএব সেই ক্যারেক্টারের ভেতরে ঢুকে কিন্তু আপনি পুরো ওভারঅল পিকচারটা কিন্তু আপনি পাওয়াটা মুশকিল। আপনাকে একদম উপন্যাসের শেষ পর্যন্ত না গেলে আপনি পুরো ছবিটা দেখতে পাবেন না। আবার আপনি যদি শেষে গিয়ে যদি শেষের পৃষ্ঠাটা পড়েন তাও কিন্তু হবে না, আপনাকে পুরো প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, একদম প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত আপনাকে যেতে হবে, নাহলে কিন্তু আপনি পুরো আইডিয়াটা পাবেন না। বুঝতেই পারছেন বিষয়টা যথেষ্ট কমপ্লেক্স, এই জন্য রিডাররা কিন্তু মানে একটু সমস্যার মধ্যে পড়ে গেল, জটিলতার মধ্যে পড়ে গেল। কেন পাঠকরা এটা, লেখকরা এটা করলেন? যারা উপন্যাসিক তারা কি পাঠকের শত্রু? তারা কেন এই কথা, এই জটিল পদ্ধতিতে উপন্যাস লেখা শুরু করলেন? আমরা আমাদের 7th স্লাইডে আসি, দেখতে পাচ্ছেন? প্লিজ রেসপন্ড। Yes, sir. আচ্ছা, আমি আরেকটু রিভাইজ করে আসি। আমাদের এই যে স্লাইডটা আমরা কমপ্লিট করে আসলাম, এই যে স্লাইডটা আমরা কমপ্লিট করে আসলাম, এখানে আমাদের কি কি শর্ট কোয়েশ্চেন হতে পারে? প্রথম পয়েন্টে, প্রথম পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে হাইলাইট করা আছে, the novelist preferred to plunge into the consciousness of their character। কেন যারা মডার্ন নভেলিস্ট, মডার্ন স্টোরি রাইটার, তারা কেন ক্যারেক্টারের চেতনার ভেতরে ঢুকে পড়তে চাইতেন? কি কারণটা ছিল? উপন্যাসের চরিত্রগুলোর ক্যারেক্টারের চেতনার ভেতরে কেন নভেলিস্টরা ঢুকতে চাচ্ছেন, কেন ভেতর থেকে গল্পটা বলতে চাচ্ছেন, সেটার কথা এখানে বলা আছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিকটা কি, সেটা সেই সম্পর্কে বলা আছে। আর স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক, স্ট্রিম অফ কনসিয়াসনেস টেকনিক এই পদ্ধতিটা ব্যবহার করার ফলে উপন্যাসগুলো কেন জটিল রূপ ধারণ করছে সেটা বলা আছে থার্ড পয়েন্টে। তার মানে আমরা এই স্লাইডটা থেকে আমরা একটা ওভারঅল কোয়েশ্চেন পেতে পারি, সেটা হচ্ছে the modern novels are quite complex to the reader, the modern novels are difficult for the conventional readers।
যারা গতানুগতিক পাঠক, কনভেনশনাল রিডার্স, তাদের জন্য আধুনিক উপন্যাস যথেষ্ট জটিল। কেন আধুনিক উপন্যাস বোঝা সাধারণ পাঠকদের জন্য জটিল, সেটা কিন্তু এখানে একটু হলেও আইডিয়া দেয়া আছে। এটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে ঠিক তার আগের যে স্লাইডটা আছে এটা আপনাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। আপনারা এখানে ফোকাস করেন এই যে হাইলাইট করা সেকেন্ড পয়েন্ট যেটা, এটা আমরা সাধারণ আলোচনায় আলোচনা করেছি, এইখানে সেটা একদম সেন্টেন্স আকারে দেয়া আছে আপনাদের সুবিধার জন্য। সেকেন্ড পয়েন্টটা শুধু খেয়াল করেন, সেকেন্ড পয়েন্টটা এটা আপনাদের ফাইনালের জন্য কাজে লাগবে। দ্য ভিউ দ্যাট উই আর আওয়ার মেমোরিজ, আমরা কারা, আমাদের যে স্মৃতি, এই স্মৃতি হচ্ছে আমাদের অস্তিত্ব। আমাদের অতীত সম্পর্কে যে স্মৃতি, এটাই হচ্ছে আমাদের অস্তিত্ব। উই আর আওয়ার মেমোরি। হু আর উই, হু এম আই, আপনি যদি নিজেকে জিজ্ঞেস করেন, যে হু এম আই, আমি কে, ইউ আর অ্যাকচুয়ালি দ্য সামেশন অফ ইউর মেমোরিজ, আপনি আপনার স্মৃতির যোগফল। অতীত, অতীতের যত স্মৃতি আছে আপনার সবগুলো স্মৃতির যোগফল হচ্ছে আপনার অস্তিত্ব। আওয়ার প্রেজেন্ট ইজ দ্য সাম অফ আওয়ার পাস্ট, আমাদের অতীতের যোগফল হচ্ছে আমাদের বর্তমান। আমার অস্তিত্ব হচ্ছে আমার স্মৃতির যোগফল। ইফ উই ডিগ ইনটু দ্য হিউম্যান কনসিয়াসনেস, আমরা যদি আমাদের চেতনার ভেতরে গভীরে প্রবেশ করি, উই ক্যান টেল দ্য হোল ট্রুথ অ্যাবাউট পিপল, তাহলে কিন্তু আমরা একটা মানুষ সম্পর্কে যাবতীয় সত্য কথাগুলো আমরা বের করে ফেলতে পারি। একটা মানুষকে পুরোপুরি চেনার জন্য আমরা তাদের চেতনার ভেতরে প্রবেশ করতে হবে। উইদাউট ওয়েটিং ফর এ ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স অফ টাইম, সে জীবনে কি করলো, একটা মানুষ একটা উপন্যাসে কোন একটা ক্যারেক্টারকে এর আগে বুঝতে হলে হয়তো দেখা যেত যে 10টা ঘটনা, একটা ক্যারেক্টার সে 10টা ঘটনার মধ্য দিয়ে গেল, এই ঘটনাগুলো আমরা আলোচনা করে ক্যারেক্টারটাকে চিনতাম। কিন্তু আধুনিক উপন্যাসে এখন আর আমাদের ঘটনা পর্যালোচনা করতে হয় না, ক্রোনোলজিক্যাল সিকোয়েন্স ঘাটাঘাটি করতে হয় না, আমরা সেই ক্যারেক্টারটার মনের ভেতরে ঢুকে যাই। উই এন্টার ইনটু দ্য কনসিয়াসনেস অফ দ্যাট ক্যারেক্টার। যখনই আমরা ওই ক্যারেক্টারের চেতনার ভেতরে ঢুকে যেতে সক্ষম হই, যখন আমরা ওই ক্যারেক্টারটার ভেতরে ঢুকে যাই, তখনই আমরা ওই ক্যারেক্টারটা সম্পর্কে পুরোপুরি একটা আইডিয়া পেয়ে যাই। কিন্তু একটা ক্যারেক্টারের ভেতরে ঢোকা কিন্তু সহজ কথা না। এই যে আইডিয়াটা, এই আইডিয়াটা কিন্তু আগের আলোচনার সাথে কানেক্টেড। দিস ইজ কানেক্টেড টু আওয়ার পাস্ট ডিসকাশন। তার মানে একটা চরিত্র, একটা ক্যারেক্টারকে যদি আমরা বুঝতে চাই, আমরা ওই ক্যারেক্টারের ভেতরে ঢুকতে হবে। সে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে গেল, সে কোন ঘটনায় কিরকম রিয়াক্ট করলো, সেটা দিয়ে কিন্তু একটা ক্যারেক্টারকে আমরা পুরোপুরি বুঝতে পারবো না। দেখা যেত যে গতানুগতিক উপন্যাসে নায়ক হয়তোবা 15টা বা 20টা ঘটনার মধ্য দিয়ে যায়, প্রতিটা ঘটনায় সে বিভিন্ন রকম রিয়াক্ট করে, তার রিয়াকশন অনুযায়ী আমরা তাকে জাজ করি। এই জাজমেন্টটা কিন্তু এক্সটার্নাল। কিন্তু আধুনিক উপন্যাসে দেখা যায় যে আমাদের নায়ক বা নায়িকার মনের ভেতরে আমরা প্রবেশ করি, তার মনের ভেতরটা আমরা ঢোকার চেষ্টা করি, সে কি ভাবছে, তার মন মানসিকতা কেমন, সে কিভাবে চিন্তা করছে, তার মনের ভিতরে কি কি ফিলিংস, কি কি ইমোশনস কাজ করছে, তার মনের ভিতরে কি কি ভাবনা চলছে, সে অতীত নিয়ে কি ভাবছে, সে ভবিষ্যৎ নিয়ে কি ভাবছে, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু ক্যারেক্টারকে আমরা বুঝে ফেলবো। সেই জাজমেন্টটা হবে হচ্ছে রিয়েল জাজমেন্ট। এখন একটা ক্যারেক্টারের কনসিয়াসনেস এর ভিতরে ঢুকে সেটাকে ব্যাখ্যা করা লেখকের জন্য টেকনিক্যালি একটা চ্যালেঞ্জ, রিডারের জন্য কিন্তু বোঝা একটা চ্যালেঞ্জ। এবার আমরা আসি আমাদের আজকের লেকচারের মূল কথায়। প্রথম যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা আমি রিকোয়েস্ট করব সুস্মিতা দাস বৃষ্টি, দেখতে পাচ্ছেন সুস্মিতা দাস বৃষ্টি? ইয়েস স্যার। পড়েন তো পার্পল কালারের যে পয়েন্টটা। জি স্যার,
First point, no conventional signposts were put up to tell readers where they were, for that was believed to interfere with the immediacy of the impression. But once readers learn how to find their way in this unsignposted territory, they are rewarded by new delicacies of perception and new subtleties of presentation. আচ্ছা, কি বোঝানো হচ্ছে এই সেন্টেন্সটাতে? আমরা যখন কোনো একটা নতুন জায়গায় বেড়াতে যাই তখন কিন্তু আমরা সাইন পোস্ট মানে বিভিন্ন সাইনবোর্ড দেখে বোঝার চেষ্টা করি জায়গার নাম কি, কোন থানা, কোন গ্রাম, কোন জেলা, কোন থানা, সেটা কিন্তু আমরা বোঝার চেষ্টা করি। সাইন পোস্ট যদি না থাকে, গুগল ধরেন গুগল ম্যাপ আপনার কাছে নাই, কোনো ম্যাপ নাই, কোনো সাইন পোস্ট নাই, তখন আপনি কিন্তু হারিয়ে মানে মোটামুটি কিন্তু হারিয়ে গেছেন। আপনাকে কিন্তু নিজে নিজে খুঁজে বের করতে হবে, নিজে নিজে খুঁজে বের করতে হবে। মডার্ন উপন্যাস হচ্ছে এইরকম, আপনাকে লেখক কোনো সাইন পোস্ট দিবে না, রিডাররা সহজে বুঝতে পারবে না যে তারা আসলে কোথায়, ঠিক কোথায় অবস্থান করছে। ভিক্টোরিয়ান নভেলগুলোতে, রোমান্টিক নভেলগুলোতে বা 18th সেঞ্চুরি নভেলগুলোতে যিনি নভেলিস্ট উপন্যাসিক উনি কিন্তু শুরুতেই সাইন পোস্ট দিয়ে দেয়, একদম রিডারকে তৈরি করে উপন্যাস পড়ায় আর কি ইনভলভ করে। কিন্তু মডার্ন রাইটার তারা পাঠককে কোনো ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন বা কোনো রকম সাইন পোস্ট বা কোনো ইঙ্গিত দেবে না, এটা হচ্ছে পাঠককে নিজে নিজে পড়ে বুঝে মজাটা নিতে হবে। এখন এই যে মজা নেয়া, এটা কিন্তু যথেষ্ট হার্ডওয়ার্ক, এটা কিন্তু সব পাঠকরা নিতে পারবে না। কনভেনশনাল উপন্যাস পড়ে যারা মজা পায় তারা কিন্তু আধুনিক উপন্যাস পড়ে কুলকিনারা খুঁজে পায় না, দে গেট লস্ট। খুব তাড়াতাড়ি তারা একদম মানে অস্বস্তিকর একটা অবস্থায় পড়ে যায় যে তারা আসলে কোথায় আছে, কেমন একটা কুয়াশা কুয়াশা, আবছা আবছা, কোনো কিছুই পরিষ্কার না। ইচ্ছে করে, ইচ্ছে করে এটা করা হয়, যারা মডার্ন রাইটার তারা ইচ্ছা করে এরকম জটিল করে পাঠককে অথৈ সাগরে ফেলে দেন। পাঠককে নিজের যে সেন্সিবিলিটি, নিজের আবেগ অনুভূতি, সেটাকে ব্যবহার করে ধীরে ধীরে একটু 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 করে উপন্যাসের স্বাদ আহরণ করে বুঝতে হবে। এই জন্য এইটুকু ধৈর্য, মানে আধুনিক উপন্যাস যদি আপনি বুঝতে চান আপনাকে কিন্তু যথেষ্ট ধৈর্যশীল হতে হবে। আপনার যদি ধৈর্য না থাকে আপনি আধুনিক উপন্যাস পড়ে বুঝতে পারবেন না। আমাদের বেশিরভাগ উপন্যাসই হচ্ছে এখনকার সময়ে যারা উপন্যাস পড়েন, বিশেষ করে সমরেশ, শীর্ষেন্দু, এই যে এই উপন্যাসগুলো যে আমাদের বাংলা সাহিত্যে আছে, তারপর দেখা যায় যে আমাদের যারা প্রতিষ্ঠিত উপন্যাসিক যেমন হুমায়ুন আহমেদ, তারপর ইমদাদুল হক মিলন, সেলিনা রহমান, এই যে যারা আছে তারাও যে উপন্যাসটা লেখেন সেটা কিন্তু গতানুগতিক, মানে ট্র্যাডিশনাল নভেল। এখন তারা অনেকটা বাধ্য হয়ে ট্র্যাডিশনাল উপন্যাস লেখেন, কারণ আমাদের সমাজে আমরা যদি ট্র্যাডিশনাল উপন্যাস পাঠককে না দিই তাহলে তো তারা এটা পড়বেও না, বুঝবেও না, তারা কিনবেও না, ভক্ত হবে না। কিন্তু আধুনিক উপন্যাস, মডার্ন নভেল, আমাদের বাংলায় এখনো আধুনিক মনস্তাত্ত্বিক উপন্যাস ওইভাবে লেখা শুরু হয়নি, কিছু আছে কিন্তু ওগুলো এখনো সত্যিকারের যে মানে মডার্ন সাইকোলজিক্যাল নভেল সেটা এখনো বাংলায় ওইভাবে হয়নি। সেই সাহস হয়তো অনেকেই করেন না, কারণ ভয় আছে যে এই উপন্যাস যদি লেখা হয় তাহলে কোনো পাঠক এটা কিনবে না, এটা সুপার ফ্লপ হবে, বিশাল লস হবে। প্রকাশকরাও কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্টাল নভেল তারা কিন্তু প্রকাশ করতে সাহস পান না আমাদের দেশে। এখন আমাদের ইংলিশ নভেলের যারা ইংলিশ মডার্ন নভেলিস্ট তারা অনেকটাই লাকি ছিলেন, কারণ ওই সময় তারা অনেক সাপোর্ট পেয়েছেন, যদিও তাদের উপন্যাস ততটা বিক্রি হয়নি। তারা কিন্তু লেখক হিসেবে তারা কিন্তু তেমন কিছু রোজগার করতে পারেননি। আমরা যে পাঁচজনের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম মনে আছে গত ক্লাসে, জেমস জয়েস, ডি.এইচ. লরেন্স, ভার্জিনিয়া উলফ, ই.এম. ফস্টার্স, জোসেফ কনরাড, এই যে এই পাঁচজনের ছবি দেখিয়েছিলাম, এরা পাঁচজনই কিন্তু
তাদের উপন্যাস কিন্তু কখনোই ওইভাবে বিক্রি হয়নি, মানে তারা লেখালেখি করে খুব বেশি রোজগার করতে পেরেছেন যে তা না। কারণ কি, বেশিরভাগ পাঠক তারা কিন্তু এই উপন্যাসটা বোঝার জন্য তারা প্রিপেয়ার ছিলেন না, মানে তারা বুঝতেই পারতো না, যথেষ্ট কমপ্লেক্স। এখন বিষয়টা আপনারা খেয়াল করেন, এই যে জটিল উপন্যাস, কেন এত জটিল উপন্যাস লেখার প্রয়োজন আছে? ঔপন্যাসিকের কি এমন তাগিদ যার কারণে তার এরকম উপন্যাস, জটিল উপন্যাস জটিল করে লিখতে হবে? মাঝখানের পয়েন্টটা দেখেন, কনসেন্ট্রেশন অন দ্য স্ট্রিম অফ কনসাসনেস। এই যে স্ট্রিম অফ কনসাসনেস কথাটা বলছি, চেতনার প্রবাহ, যে একটা ক্যারেক্টারের চেতনার ভেতরে, মনের ভেতরে আমাদের ঢুকে যেতে হবে এবং তার মনের গতিবিধি, মন কি কি চিন্তা করছে, মনের প্রবাহ সবকিছু আমাদেরকে খেয়াল রাখতে হবে। কনসেন্ট্রেশন অন দ্য স্ট্রিম অফ কনসাসনেস, চেতনার প্রবাহ খেয়াল রাখতে হবে, যে মন কি কি ভাবছে, একটা মন কি কি ভাবছে, and on the association of ideas, এবং একটা মন কিভাবে বিভিন্ন ঘটনার সাথে বিভিন্ন ঘটনা কানেক্ট করছে। আমাদের মনের একটা টেন্ডেন্সি, একটা একটা স্বভাব হচ্ছে, যখনই আমরা আমাদের সামনে কোনো কিছু দেখি তখন অতীতের কোনো কিছুর সাথে সেটাকে আমরা কানেকশন করে দিই, এটাকে বলে অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস। যেমন আপনি বসে বসে চা খাচ্ছেন, চা খেতে খেতে আপনার 1 বছর আগের কোনো একটা চা খাওয়ার স্মৃতি মনে পড়ে যাবে। আপনি হয়তো বারান্দায় বসে বৃষ্টি দেখছেন, তখন আপনার হয়তো 2 বছর আগে একটা বৃষ্টির স্মৃতি মনে পড়ে যাবে। অথবা হতে পারে কোনো এক গরম, অনেক মানে কাঠফাটা রৌদ্রের দিনের কথা মনে পড়ে যাবে। আমাদের মন অদ্ভুত, বিভিন্ন জিনিসের সাথে বিভিন্ন জিনিস সে কানেক্ট করে ফেলে। একটা একটা মানুষ, একজন মানুষ কানেকশন কিভাবে তৈরি করে, এর মাধ্যমে কিন্তু তার ক্যারেক্টারটা কেমন সেটা আমরা বুঝতে পারি। বিভিন্ন জিনিস দেখে আমরা বিভিন্ন জিনিসের সাথে কানেকশন করি। গোলাপের সাথে আমরা একটা আইডিয়ার কানেকশন রাখি, রজনীগন্ধার সাথে আমাদের একটা জিনিসের কানেকশন আছে, পায়রার সাথে কানেকশন আছে, ঘুঘু পাখির সাথে কানেকশন আছে। এটা হচ্ছে আমাদের মানে মানুষ হিসেবে বৈশিষ্ট্য, আমরা যে কোনো কিছুর সাথে যে কোনো কিছুর একটা কানেকশন তৈরি করি। এর কিছু জেনারেল কমন কানেকশন আছে যেটা সবার বেলায় সত্য, কিছু কিছু কানেকশন আছে শুধুমাত্র আপনার ব্যক্তিগত কানেকশন। যেমন কলম বলতে আপনারা কেউ কেউ হয়তো লেখালেখি বুঝবেন, কলম বলতে কেউ কেউ হয়তো আবার কলম টোকা খেলা বুঝবেন, কলম বলতে আপনারা কেউ কেউ হয়তো আবার অস্ত্র বুঝবেন, কলম বলতে কেউ কেউ হয়তো আবার দামি কোনো কিছু বুঝবেন। এক একজনের কাছে কলমের মানে কিন্তু এক এক রকম হতে পারে। এমনিতে কলমের মানে হচ্ছে শিক্ষা, আবার অনেকের কাছে ব্যক্তিগত মিনিং কিন্তু আলাদা হতে পারে। এই যে পার্সোনাল মিনিং, ইট ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। এটা কিন্তু অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস কানেক্টেড টু ইন্ডিভিজুয়াল কনসাসনেস। এক একটা মানুষের কাছে এক একটা আইডিয়ার মিনিং এক এক রকম। আমরা যদি কোনো মনের ভেতরে ঢুকে যেতে পারি তাহলে কিন্তু আমরা বের করে ফেলতে পারবো যে এই ছেলেটার কাছে কলার মানেটা কি, এই ছেলের কাছে রসগোল্লার মানে কি। এক একজনের কাছে কিন্তু এক এক রকম হতে পারে। ডিম কেউ পছন্দ করে, কেউ পছন্দ করে না। ডিম দেখে কারো হয়তো ভালো লাগবে, কারো হয়তো ভালো নাও লাগতে পারে। ডিম দেখে কেউ হয়তো আবার পাখির কথা মনে করবে, ডিম দেখে কেউ হয়তো আবার তার অতীতের কোন একটা স্মৃতির কথা মনে পড়বে, যে তার উপরে হয়তো কেউ ডিম ভেঙেছিল। মানে অনেকগুলো স্মৃতির সাথে আমাদের এই আইডিয়া গুলো কানেক্টেড থাকে। আমরা যদি কোন একটা মনের ভেতরে প্রবেশ করতে পারি, অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস যদি বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু ওই ক্যারেক্টারটাকে আমরা ভালোভাবে চিনতে পারবো এবং আরো ভালোভাবে জাজ করতে পারবো। যখন আপনারা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যান, যখন কোনো সাইকোলজিস্ট, কোনো মনোবিজ্ঞানীর কাছে যান, মানসিক ডাক্তারের কাছে যান, যদি সাইকিয়াট্রিস্টের কাছে যান, তখন সাইকিয়াট্রিস্ট আপনার কথাগুলো মন দিয়ে শোনে। আপনি কথা বলতে 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 আনমনে আপনার সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন আপনি ডাক্তারকে দিয়ে দেন। ডাক্তার তখন আপনার অ্যাসোসিয়েশন অফ আইডিয়াস এর উপর ভিত্তি করে, আপনার কনসাসনেস ফ্লো এর উপর ভিত্তি করে আপনাকে তখন সে চিকিৎসা দেন। তখন কিন্তু চিকিৎসার আগে কিন্তু তার উচিত আপনাকে বোঝা। সে কিন্তু আপনাকে মন দিয়ে আগে বোঝার চেষ্টা করবে, চেনার চেষ্টা করবে। তার মানে বুঝতে পারছেন যে একটা ক্যারেক্টারকে বোঝা কতটা জরুরি, আমাদের ব্যক্তিগত জীবনেও জরুরি, আবার কোনো লিটারেচার, সাহিত্য বোঝার ক্ষেত্রেও জরুরি।
মডার্ন যারা নভেলিস্ট, আধুনিক যারা উপন্যাসিক, তারা কেন এই জটিল বিষয়গুলো নিয়ে উপন্যাস লিখতে চাচ্ছেন? কি দরকার তাদের? রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ডে কত সুন্দর কত কত উপন্যাস লেখা হয়েছে, কত ইজি, মানুষজন কত মানে হটকেকের মতো লুফে নিয়েছে, কত জনপ্রিয় উপন্যাস, বোঝা কত সহজ। এখন মডার্ন নভেলিস্ট তারা কি জন্য এত কঠিন বিষয় এত কঠিন করে লিখছেন? এখানে একটা কারণ আপনাদের সামনে দেখছেন যে কেন যারা নভেলিস্ট তারা কনসাসনেসের ভেতরে ঢুকতে চাচ্ছেন, কেন মনের ভেতরে ঢুকতে চাচ্ছেন, কেন led inevitably stress on the essential loneliness of the individual। এই যে মানুষের একাকিত্ব, প্রতিটা মানুষ যে একা, আধুনিক যুগে প্রতিটা মানুষই যে একা, সেটা বোঝানোর জন্য। The essential loneliness of a modern individual। একজন আধুনিক মানুষ সে একা, essentially lonely, একা। এই মানুষের একাকিত্বটা বোঝানোর জন্য ওই ক্যারেক্টারের ভেতরে ঢুকতে হবে। বাইরে থেকে দেখে মনে হবে আরে তার তো ফ্রেন্ড সার্কেল হিউজ, তার 20-25 জন বন্ধু সবসময় আশেপাশে ঘুরঘুর করে, যেখানে সে যায় 10-15 জন সার্কেল করে বসে থাকে, তাহলে সারাক্ষণ তার এত বন্ধু, ফেসবুকে তার 5,000 বন্ধু, ইনস্টাগ্রামে তার 20,000 ফলোয়ার, তার তো একা থাকার কথা না। কিন্তু যখনই আমরা বাইরেটা বাদ দিয়ে যখন তার ক্যারেক্টারের ভেতরে ঢুকে যাব, when we will enter into the consciousness of that character, তখন দেখবো সে কতটা একা। বাইরে থেকে দেখে মনে হয় না সে এতটা একা, বাইরে থেকে মনে হয় না সে এতটা দুঃখী, কিন্তু ভেতরে ঢুকলে দেখা যায় সে কতটা একা, সে কতটা দুঃখী। ভেতরের মানুষটাকে তুলে ধরা। Modern novelists, they are trying to portray the inner human being। ভেতরের মানুষটাকে তারা তুলে ধরতে চান। এই হচ্ছে কথা। In order to portray the real human being, সত্যিকারের মানুষটা, মানুষটার ভেতরটা তুলে ধরা। বুঝতেই পারছেন আইডিয়াটা যথেষ্ট কমপ্লেক্স, তাহলে তো উপন্যাস জটিল হবেই। মানুষকে বোঝা তো এতটা সহজ না, আপনি তো বাইরে থেকে মানুষটাকে বুঝতে পারবেন না, আপনাকে মানুষটার ভেতরে ঢুকতে হবে। মানুষটার ভেতরে ঢুকে বোঝা যথেষ্ট জটিল, এই জন্যই তো আধুনিক উপন্যাস বোঝা এতটা জটিল। এখন আমরা চলে যাই আমাদের থার্ড পয়েন্টে। আফনান ফাতেমা রোদসী, দেখতে পাচ্ছেন থার্ড পয়েন্ট? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু পড়েন তো, আমাদের সাথে শেয়ার করেন। ফর অল কনসিয়াসনেস। জি স্যার। For all consciousness are unique and isolated, and if this is unique, private world is the real world in which we live. If the public values to which we must pay lip service in the social world in which we move are not the real values that give meaning to our personalities, then we are all condemned to live in the prison of our own incommunicable consciousness. থ্যাংক ইউ। পৃথিবীতে আমরা যতই বলি আমরা ইউনাইটেড, আমরা সবাই এক, আমরা সমাজে বাস করি, আমরা আমাদের পরিবারে বাস করি, কিন্তু দেখা যায় যে প্রতিটা অস্তিত্ব, প্রতিটা চেতনা আলাদা, ইউনিক এন্ড আইসোলেটেড। কেউ কাউকে সত্যিকার অর্থে চিনতে পারি না, কেউ কাউকে ওইভাবে বুঝতে পারি না, কেউ কাউকে ওইভাবে সাপোর্ট দিতে পারি না, কারণ আমরা আসলে সত্যিকার অর্থে চিনি না। কনসাসনেস, যত কনসাসনেস আছে পৃথিবীতে, এই যে পৃথিবীতে 8 বিলিয়ন মানুষ, অলমোস্ট 8 বিলিয়ন, 800 কোটি মানুষ, 800 কোটি আলাদা আলাদা অস্তিত্ব, ডিফারেন্ট ইউনিক আইসোলেটেড এক্সিস্টেন্স, ডিফারেন্ট ইউনিক আইসোলেটেড কনসাসনেস। If this unique private world is the real world in which we live, সত্যিকারের পৃথিবী কোনটা? আমার মনের ভেতরের যে জগৎ সেটা কি সত্য, না বাইরের জগৎটা সত্য? বাইরের জগৎ যেটা আমরা বাইরে দেখতে পাই সেটা তো সবসময় সত্য না। আসল রিয়েলিটি হচ্ছে আমার ভেতরটা, ইনসাইড আস। আমাদের মনের ভেতরটা হচ্ছে আসল জগৎ। বাইরে যেটা আমরা চোখে দেখতে পাই, দ্যাট ইজ নট রিয়েল ওয়ার্ল্ড। রিয়েলিটি এটা না, যেটা আপনি চোখে দেখতে পান, দ্যাট ইজ নট ইউর রিয়েলিটি। আপনাকে মন দিয়ে বুঝতে হবে, দ্যাট ইজ আলটিমেট রিয়েলিটি। এতদিন পর্যন্ত যে পাবলিক ভ্যালুজ আমরা বললাম,
ইফ দ্য পাবলিক ভ্যালুস টু হুইচ উই মাস্ট পে লিপ সার্ভিস দেওয়া মানে কি? লিপ সার্ভিস মানে কি? লিপ সার্ভিস মানে হচ্ছে জাস্ট মুখে বলা, মন থেকে না বলা। অনেক কথা আছে না যে আমরা বলার জন্য বলি, আছে না যে আমরা বলি। লিপ সার্ভিস মানে হচ্ছে মুখে, জাস্ট মুখে বলি কিন্তু মন থেকে মানি না। সেটাই হচ্ছে পাবলিক ভ্যালুস। দেখা গেছে আমরা হয়তো পাবলিক ভ্যালুস করে অনেক ফেনা তুলে ফেলি, কিন্তু এগুলো জাস্ট বলার জন্য বলি। সত্যিকার অর্থে দেখা যায় যে জনগণ অন্যে যেটাকে ভ্যালুয়েবল মনে করছে সেটা হয়তো আমি ভ্যালুয়েবল মনে করছি না। মুখে মুখে হয়তো বলছি হ্যাঁ খুব মূল্যবান, কিন্তু আমার মন হয়তো বলছে না, না এটা আমার কাছে মূল্যবান না। সোসাইটি যেটা আমার কাছে আমাকে ভ্যালুয়েবল বলে চাপিয়ে দিচ্ছে, আমার কাছে সেটা ভ্যালুয়েবল না। সমাজ, রাষ্ট্র আমাকে যে বিষয়গুলো মানতে বাধ্য করছে সেটা আমি ব্যক্তিগতভাবে মানি না। হয়তো মুখে মুখে বলি, হয়তো মুখে জাস্ট স্বীকার করি, কিন্তু মন থেকে হয়তো মেনে নিতে পারি না। মন থেকে কখনোই মেনে নিতে পারি না। পাবলিক ভ্যালুস যদি আপনি শুধু লিপ সার্ভিস দেন, শুধুমাত্র মুখে মুখে বললেন, কিন্তু আপনার ব্যক্তিগত বিশ্বাস, আবেগ, অনুভূতি আলাদা, তাহলে কিন্তু আপনার পাবলিক ভ্যালুস এর সাথে আপনার প্রাইভেট ভ্যালুস এর বিশাল ফারাক আছে। বেশিরভাগ ক্ষেত্রে এটা আপনি দেখবেন, আমরা মেনে নেই অনেক কিছু, সমাজের অনেক রীতিনীতি, দেশের অনেক আইন কানুন আমরা মেনে নেই, লিপ সার্ভিস দেই, কিন্তু রিয়েল ভ্যালুস হচ্ছে আমার ভেতরে, আমার নিজের মনের ভেতরে। বাইরে এটা দ্যাট ইজ নট রিয়েলিটি, এটা আমাদের বাস্তবতা না। বাস্তবতা হচ্ছে আমার আমার যে মূল্যবোধ, পার্সোনাল ভ্যালুস, সেটা কিন্তু মূল্যবান। আমরা যদি সারাক্ষণ বাইরেটা নিয়েই থাকি, শুধুমাত্র পাবলিক ভ্যালুস করে যদি আমরা সব সময় মেতে থাকি, তাহলে কিন্তু আমরা কেউই কারো সত্যিকারের আপনজন হতে পারবো না। ইট ইজ নট পসিবল। We are all condemned to live in a prison of our own incommunicable consciousness. আমরা সবাই তখন বিচ্ছিন্ন, আলাদা। হয়তো আমরা একসাথে একই ছাদের নিচে বসবাস করি, হয়তো আমরা একসাথে আড্ডা দিচ্ছি, কিন্তু মানসিক দিক থেকে কিন্তু দূরত্বটা অনেক বেশি। বাইরে থেকে দেখে মনে হচ্ছে এর তো অনেক বন্ধু, তার তো অনেক পপুলার, তার তো বন্ধুর অভাব নাই, কিন্তু মন থেকে খুঁজলে দেখা যাবে বন্ধু নাই। মন থেকে আপনি খুঁজতে যাবেন, দেখবেন মানসিক যোগাযোগ কারো সাথেই নাই। মুখে মুখে বন্ধু ঠিকই আছে, কিন্তু এইটা তো রিয়েলিটি না। মনের ভিতর থেকে দেখেন আপনার কার সাথে কানেকশন আছে, কে আপনাকে মনের সাথে কানেকশন রাখছে, কে আপনার কনসিয়াসনেসটাকে টাচ করতে পারছে। বাইরে বাইরে যেটা চোখে দেখা যায়, এক্সটার্নাল রিয়েলিটি, দিস ইজ নট আলটিমেট রিয়েলিটি। আলটিমেট রিয়েলিটি হচ্ছে আপনার মনের ভেতরটা, আপনার মন কি ভাবছে, যেটা আপনি মেনে নিতে বাধ্য হচ্ছেন সেটা না। এখন আপনি নিজেই নিজেকে জিজ্ঞেস করেন যে আমরা এখন এমন এক সময় অবস্থান করছি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, হোয়াটসঅ্যাপ, কত কিছু, এত যোগাযোগের মাধ্যম, তারপরেও সত্যিকারের যোগাযোগ কি হয়? আমরা কি আমাদের মনের কথা বলতে পারি? আমরা তো ভয়ে থাকি, হায় হায় মনের কথা বলবো যদি সে আমাকে পচায়। এমনিতে তো ফ্রেন্ড আছে, যদি এর দূরে চলে যায়, যদি পাগল মনে করে, যদি ফ্রিক মনে করে, যদি পচায়, অপমান করে, যদি, আমরা বলতে ভয় পাই। আমরা ট্রু কমিউনিকেশনে যেতে পারছি না। হাউ ইজ ট্রু কমিউনিকেশন পসিবল ইন সাচ ওয়ার্ল্ড? দ্য পাবলিক জেস্চার্স ইম্পোজড অন আস। সমাজ, রাষ্ট্র আমাদেরকে, আমাদের উপর চাপিয়ে দিচ্ছে যে এই রকম আচরণ করতে হবে, এইভাবে কথা বলতে হবে, এই কথা বলা যাবে, এই কথা বলা যাবে না। সোসাইটি নেভার করেসপন্ড টু আওয়ার রিয়েল ইনওয়ার্ড নিডস। সমাজ কখনোই আমাদের সত্যিকারের চাহিদাটাকে পূরণ করতে দিচ্ছে না। সমাজ আমাদের উপর চাপিয়ে দিচ্ছে, আমরা চাইলেই কোনো কিছু করতে পারছি না। কম্প্রোমাইজ করছি, কম্প্রোমাইজ করতে 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 একটা সময় আমরা নিজেরাই ভুলে যাই আমরা কি চাই। কম্প্রোমাইজ করতে করতে আমরা ভুলে যাই যে কিসে আমরা ভালো থাকি, ওয়্যার ইজ আওয়ার হ্যাপিনেস। সোসাইটি আমাদেরকে বাধ্য করে এক ধরনের লাইফস্টাইল লিড করতে, কিন্তু তাতে আমাদের মনের চাহিদা কিন্তু পূরণ হয় না। তাহলে সোসাইটি, আমরা এটাকে বলি সোসাইটি লাইফস্টাইল, এটাকে বলে কনভেনশনাল লাইফস্টাইল, কিন্তু দিস, দেখেন এখানে লেখা হাইলাইট করছি, they are conventional in the bad sense. এটা খুব বাজে ভাবে কনভেনশনাল, কনভেনশনাল ইন ব্যাড সেন্স।
মেকানিক্যাল, একদম যান্ত্রিক জীবনযাপন, imposing a crude standardization of infinite subtlety of experience, সবাইকে একই রকম আদর্শ জীবনযাপন করতে বলছে। কিন্তু কতখানি কম্প্রোমাইজ বলেন? একটা সময় দেখা যায় যে আমরা কখনোই সুখী হতে পারি না। এরকম একটা দমবন্ধ জেলখানায় আমাদের পক্ষে কি ভালো থাকা সম্ভব? If we do try to give out a sign from our real selves, যদি আমার মনের সত্যিকারের কথাটা যদি আমি বলতে চাই, যদি কখনো সাহস করে বলতে চাই, that sign is bound to be misunderstood, আমাদের কাছের মানুষ, আমাদের নিজের বাবা মা, নিজের ভাই বোন, নিজের বন্ধু বান্ধব, নিজের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা ভুল বুঝবে। অনেক সময় দেখা যায় যে আমরা সত্যি কথাটা বলতে ভয় পাই, আমার মনের কথাটা ভয় পাই, মন থেকে যে সত্যি কথাটা সেটা বলতে আমরা ভয় পাই। That sign is bound to be misunderstood. সবাই ভুল বুঝছে when read by some other self in the light of that self's quite other personality. অন্য একটা মানুষ যখন আমার কথা তার পয়েন্ট অফ ভিউ থেকে জাজ করে, তখন তারা আমাকে খুব বাজেভাবে জাজ করে, ভুল বোঝে, দূরে সরিয়ে দেয়। একটা সময় আমি ভয় পেয়ে আমি আর আমার মনের কথা বলি না, আমার ভেতরের কথা ভেতরেই থেকে যায়। কথাই বলতে পারলাম না, যোগাযোগই করতে পারলাম না, আমার মন কি চাই সেটা বলতে পারলাম না, কম্প্রোমাইজ করতে করতে ভুলেই গেলাম আমি কি চাই। এইভাবে কি আপনি ভালো থাকতে পারবেন? আলটিমেটলি কম্প্রোমাইজ করতে করতে এক সময় দেখা যাবে আপনার ভেতরে একটা বিস্ফোরণ হবে, আপনি কোনো একটা অঘটন ঘটিয়ে ফেলবেন। এই যে উন্নত দেশগুলোতে দেখবেন কিছুদিন পর পরই দেখবেন বন্দুকধারীর হামলায় স্কুলে এত মানুষ নিহত, বন্দুকধারীর হামলায় মসজিদে, যার গির্জায় এত মানুষ নিহত, হাসপাতালে ঢুকে গুলি করছে। একটা মানুষ মানসিকভাবে কতটা বিকারগ্রস্ত হলে সে বন্দুক নিয়ে হাসপাতালে ঢুকে গুলি করতে পারে? কেন এরকম হয়? কারণ একটা আমরা সমাজে চাপে পড়ে কম্প্রোমাইজ করতে করতে এক সময় আমাদের ভেতরে আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে যাই। সোসাইটি আমাদেরকে কন্ট্রোল করতে চায়, রাষ্ট্র, কান্ট্রি, গভর্নমেন্ট আমাদেরকে কন্ট্রোল করতে চায়। আমরা স্যাক্রিফাইস করি, কম্প্রোমাইজ করতে 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 একটা সময় আমাদের ভেতরটা মরে যায়, তখন আমরা আর কোনো কিছু আমাদের ভালো লাগে না। এইটাই হচ্ছে মডার্ন হিউম্যান বিং ক্রাইসিস, এটাই হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, অস্তিত্বের সংকট। এখন 3 নম্বর পয়েন্টটা দেখেন, হাইলাইট করা আছে। 3 নম্বর পয়েন্টটা হাইলাইট করা আছে সৈয়দা জাইনাব হোসেন। জাইনাব পড়েন তো, জাইনাব। হ্যালো জি স্যার, কোথা থেকে? হাইলাইট করা। ওকে ওকে। The theme of such modern fiction is thus the impossibility of love, the establishment of the emotional communication in a community of private consciousness. This is in different ways the theme of Joyce, of Lawrence, of Woolf, of Forster, and on a rather different scale, and not always so differently, of Conrad. Sorry. এই Yes. পাঁচজন সম্পর্কে আমরা শুরুতেই কথা বলেছি। এই পাঁচজনের ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা? আমরা আপনাদেরকে এই যে পাঁচজনের ছবি দেখিয়েছি, আমরা এই পাঁচজনের উপর ভিত্তি করে আমরা মডার্ন ফিকশন বোঝার চেষ্টা করছি। জোসেফ কনরাড, জেমস জয়েস, ডি.এইচ. লরেন্স, ভার্জিনিয়া উলফ, ইএম ফস্টার্স। তারা তাদের উপন্যাসে কি বোঝাতে চেয়েছেন, তাদের উপন্যাসের বিষয়বস্তু কি? এদের প্রত্যেকেরই উপন্যাস যথেষ্ট জটিল, আপনারা যদি পড়তে যান তাহলে হোঁচট খাবেন। এগুলো গতানুগতিক উপন্যাস না, দিস আর কোয়াইট কমপ্লেক্স সাইকোলজিক্যাল নভেল। প্রতিটা ক্যারেক্টারের কনসিয়াসনেস, চেতনার ভেতরে ঢুকতে হবে। প্রতিটা ক্যারেক্টারের ভেতরে ঢুকে আমরা বোঝার চেষ্টা করি বাস্তবতা, তাদের ভেতরকার বাস্তবতা। তাদের উপন্যাসের মূল বিষয় কি যেখানে হাইলাইট করা আছে, ভালো করে খেয়াল করেন, ভেরি 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 ইম্পর্টেন্ট ফর ইওর ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট।
দ্য থিম অফ সাচ মডার্ন ফিকশন, এই যে আমরা আধুনিক উপন্যাস, আধুনিক গল্প, আধুনিক ছোট গল্পের কথা বলছি, উপন্যাসগুলোর, আধুনিক উপন্যাস, আধুনিক গল্পের থিম কি, বিষয়বস্তু কি? ইজ, কাগজ কলম থাকলে লিখে ফেলেন পয়েন্টগুলো। নাম্বার ওয়ান, দ্য ইম্পসিবিলিটি অফ লাভ, দ্য ইম্পসিবিলিটি, অসম্ভাব্যতা, অফ লাভ, ভালোবাসা, ভালোবাসা অসম্ভব। বর্তমান সময়টা এমন, মানসিক দূরত্ব এত বেশি, মিসআন্ডারস্ট্যান্ডিং এত বেশি, জাজমেন্ট এত বেশি, মানুষের মধ্যে নেগেটিভিটি, জেলাসি, হেট্রেড এত বেশি, ভালোবাসা অসম্ভব। দ্য ইম্পসিবিলিটি অফ লাভ, নাম্বার ওয়ান। নাম্বার টু, দ্য এস্টাবলিশমেন্ট অফ ইমোশনাল কমিউনিকেশন। এস্টাবলিশমেন্ট, কিসের এস্টাবলিশমেন্ট? কি তৈরি করা? ইমোশনাল কমিউনিকেশন, ক্যারেক্টারের সাথে ক্যারেক্টারের ইমোশনাল কমিউনিকেশন, ইট ইজ ইম্পসিবল। ভালোবাসাও অসম্ভব, ইমোশনাল কমিউনিকেশন, আবেগের যোগাযোগ, সেটাও অসম্ভব। লাভ ইজ ইম্পসিবল, ইমোশনাল কমিউনিকেশন ইজ ইম্পসিবল। ভালোবাসাও অসম্ভব, আবেগের যে কমিউনিকেশন, যোগাযোগ, সেটাও অসম্ভব। কেন অসম্ভব? কেন? নাম্বার ওয়ান, the impossibility of love. Number two, the impossibility of the establishment of emotional communication. ভালোবাসা অসম্ভব, ইমোশনাল কমিউনিকেশন, আবেগের যোগাযোগ, সেটাও অসম্ভব। কেন? কেন এই দুটো অসম্ভব বলা হচ্ছে? ইন এ কমিউনিটি অফ প্রাইভেট কনসিয়াসনেসেস, কারণ আমরা সবাই বিচ্ছিন্ন, আলাদা। আমরা সবাই আলাদা 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 অস্তিত্ব, আলাদা আলাদা চেতনা। আমাদের কারোর সাথে কারো কোনো সত্যিকারের যোগাযোগ নাই, নো ট্রু কমিউনিকেশন। সত্যিকারের কমিউনিকেশন নাই, কোনো ট্রুথ শেয়ারিং নাই, কোনো যোগাযোগ নাই। তাহলে ইমোশনাল কমিউনিকেশন অসম্ভব, রিয়েল লাভ অসম্ভব। এই কথাগুলোই এই পাঁচজন তাদের উপন্যাসে বলতে চেয়েছেন। দিস ইজ ইন ডিফারেন্ট ওয়েজ, নানাভাবে। জেমস জয়েস, ডি.এইচ. লরেন্স, ভার্জিনিয়া উলফ, এম ফস্টার, জোসেফ কনরাড, নানাভাবে তাদের উপন্যাসে এগুলোই হচ্ছে মূল থিম। দ্য ইম্পসিবিলিটি অফ লাভ, দ্য ইম্পসিবিলিটি অফ দ্য এস্টাবলিশমেন্ট অফ ইমোশনাল কমিউনিকেশন, ভালোবাসা অসম্ভব, আবেগের যোগাযোগ অসম্ভব। এটা হচ্ছে আধুনিক উপন্যাসে মোটামুটি সব জায়গায় আপনি পাবেন। যতগুলো আধুনিক গল্প বলেন, আধুনিক ছোট গল্প, বড় গল্প বা উপন্যাস যাই বলেন, সবগুলোতে আপনি এই জেনারেল ফর্মুলাটা আপনি খুঁজে পাবেন। দ্য ইম্পসিবিলিটি অফ লাভ, দ্য ইম্পসিবিলিটি অফ ইমোশনাল কমিউনিকেশন, আপনি খুঁজে পাবেন। এই থিমগুলো বারবার আসবে আপনার সামনে মডার্ন ফিকশনে। তারপরের পয়েন্টটা আমি রিকোয়েস্ট করব ইনজামামুল হক, ইনজামামুল হাসান, ইনজামামুল হোসেন, Yes, sir. বলেন তো পরের পয়েন্টটা। দ্য সার্চ ফর কমিউনিয়ন। The search for communion and the inescapable isolation of Leopold Bloom in Ulysses is symbolic of the human condition, as seen by the modern novelist. Similar investigations of this basic condition are Forster's exploration of the conventions. ওকে, এইটা আপনারা একটু ক্লিয়ার করেন। যেহেতু ভালোবাসা অসম্ভব, বলছে দ্য লাভ ইজ ইম্পসিবল, আবার বলছে ইমোশনাল কমিউনিকেশন, সত্যিকারের আবেগের যোগাযোগ অসম্ভব। তারপরেও তো আমরা খুঁজে বেড়াই, তাই না? দ্য সার্চ ফর কমিউনিয়ন, আমরা যোগাযোগ খুঁজে বেড়াই, আমরা আপন মানুষ খুঁজে বেড়াই, আমরা খুঁজে বেড়াই সম্পর্ক। দ্য সার্চ ফর কমিউনিয়ন। এবং এত খোঁজার পরেও দেখা যায় যে আপনি আপনার ভালোবাসার মানুষের কাছে বসে আছেন, তারপরেও আপনি একা, কারণ আপনার ভালোবাসার মানুষ আপনাকে বুঝতে চাচ্ছে না, বুঝতে পারছে না। আপনাদের দুজনের মধ্যে মেন্টাল অনেক ডিস্টেন্স। দ্য ইনএসকেপেবল আইসোলেশন। এত খোঁজার পরেও
এত খুঁজে বের করার পরেও দেখবেন আপনি ইউ ক্যানট এসকেপ ইয়োর আইসোলেশন, আপনার লোনলিনেস, আপনার একাকিত্ব ছেড়ে আপনি মুক্তি পাবেন না। ইট ইজ ইম্পসিবল টু এসকেপ ফ্রম ইয়োর লোনলিনেস, আপনার একাকিত্ব থেকে আপনি মুক্তি পাবেন না। এটা জেমস জয়েসের একটা বিখ্যাত উপন্যাস ইউলিসিস, সেখানে একটা ক্যারেক্টার আছে লিওপোল্ড ব্লুম। লিওপোল্ড ব্লুম এই ক্যারেক্টারটার মাধ্যমে, লিওপোল্ড ব্লুম হচ্ছেন এই ক্যারেক্টার মাধ্যমে আধুনিক মানুষ, মডার্ন হিউম্যান মাইন্ড, মডার্ন মাইন্ড, আধুনিক মানুষের মনকে উনি তুলে ধরেছেন। লিওপোল্ড ব্লুম রিপ্রেজেন্টস মডার্ন ম্যান। লিওপোল্ড ব্লুম হচ্ছে আধুনিক মানুষের প্রতিনিধি। তার মাধ্যমে সিম্বলিক ওয়েতে জেমস জয়েস দেখিয়েছেন দ্য হিউম্যান কন্ডিশন, মানুষের অবস্থা। আমরা দিনের পর দিন কাছের মানুষ খুঁজে বেড়াই, কাছের মানুষ খুঁজে পাওয়ার পরেও we are lonely, we cannot escape from our loneliness, the inescapable isolation. বুঝতে পারছেন বিষয়টা? এই যে শেষের দুটো পয়েন্ট, শেষের দুটো পয়েন্টে আপনি দ্য থিম অফ মডার্ন ফিকশন জেনারেল, এটা আপনার ফাইনালের জন্য মার্ক করে রাখতে পারেন যে কি কি থিমের উপর মডার্ন নভেল, মডার্ন স্টোরি গুলো লেখা হয়েছে। এগুলো হচ্ছে জেনারেল পয়েন্ট। এবার আমরা আসি, প্রথম পয়েন্টটা তো আমরা কভার করেছি, দ্য সার্চ ফর কমিউনিয়ন। আমরা সবাই আপন মানুষ খুঁজতে থাকি, উই অলওয়েজ সার্চ ফর আওয়ার ডিয়ার ওয়ান্স। আমরা আমাদের কাছের মানুষদের খুঁজতে খুঁজতে সারা জীবন পার করে দেই। দ্য সার্চ ফর কমিউনিয়ন, আমরা কাছের মানুষ খুঁজে বেড়াই, কিন্তু কাছের মানুষ খুঁজে বের করার পরও দেখা যায় যে আমরা কাছাকাছি হতে পারি না। হয়তো পাশাপাশি বসে আছি, ফিজিক্যালি নো ডিস্টেন্স, কিন্তু মেন্টালি হিউজ ডিস্টেন্স। কারণ একজনের অস্তিত্ব, একজনের চেতনা আরেকজন চেতনা কানেক্ট করতে পারছে না। দ্য ইনএসকেপেবল আইসোলেশন। জেমস জয়েসের ইউলিসিসে আমরা একটা ক্যারেক্টার পাই লিওপোল্ড ব্লুম। এই লিওপোল্ড ব্লুমের যে ক্রাইসিস, জটিলতার মাধ্যমে জেমস জয়েস দেখিয়েছেন দ্য হিউম্যান কন্ডিশন অ্যাজ সিন বাই দ্য মডার্ন নভেলিস্ট। আধুনিক ঔপন্যাসিকরা তারা তো দেখেছেন যে আধুনিক মানুষের মানসিক অবস্থাটা কেমন। আধুনিক মানুষ, সিভিলাইজড হিউম্যান বিং, তাদের মনের অবস্থাটা কেমন। দেখা যাচ্ছে তারা সারা জীবন কাছের মানুষ খুঁজে যাচ্ছে, কাছের মানুষ খুঁজে পাওয়ার পরেও তারা একা। They cannot escape from their isolation. They are eternally lonely. হুরায়রা ফাতিমা দেখতে পাচ্ছেন? Yes, sir. পড়েন তো পরের পয়েন্টটা, সিমিলার ইনভেস্টিগেশনস। Okay, sir. Similar investigations of this basic condition are Forster's exploration of the conventions that seem to be helps to living, but that in fact prevent true human contacts. আবার And পড়েন তো, এইটুকু আবার পড়েন। Forster's হ্যাঁ হ্যাঁ, Forster's exploration of the conventions that seem to be helps to living, but that in fact prevent true human contacts. এইটুকু আমরা আগে কমপ্লিট করে নেই। ইএম ফস্টার্স তার উপন্যাসে কি দেখিয়েছেন? ফস্টার্স উনি এক্সপ্লোর করে দেখিয়েছেন দ্য কনভেনশন, যেসব রীতিনীতি নিয়ম কানুন দ্যাট সিম টু বি হেল্পস টু লিভিং, যেটা আমাদের বেঁচে থাকতে সাহায্য করে। আমাদের সামাজিক রীতিনীতি আছে না, অনেক নিয়ম কানুন, যেগুলো আমরা বলি যে এগুলো বেঁচে থাকতে সুবিধা দেয়, আমাদের বেঁচে থাকার জন্য এগুলো নিয়ম কানুন গুলো, কনভেনশন গুলো সুবিধাজনক। বাট আইরনিক্যালি, অদ্ভুত ব্যাপার হচ্ছে that conventions in fact prevent true human contacts. সেই কনভেনশন যেটা আমাদের বেঁচে থাকার জন্য সুবিধা দিয়ে থাকে, সেই সুবিধাজনক রীতিনীতি আমাদের সত্যিকারের মানবীয় যোগাযোগ, সত্যিকারের যে হিউম্যান কন্ট্যাক্ট, সেটা হতে দিচ্ছে না।
আমাদের হয়তো লাইফস্টাইলটাকে ইজি করে দিচ্ছে, আমাদের কনভেনশন, রীতিনীতি, সেগুলো হয়তো আমাদের লাইফস্টাইল লিভিং, আমাদের জীবনযাপনকে হয়তো সহজ করে দিচ্ছে, কিন্তু মানুষের সাথে মানুষের যে যোগাযোগ, সত্যিকারের যোগাযোগ, সেটা কমে যাচ্ছে। আপনি স্বীকার করবেন কিনা যে মানুষের জীবনযাপন, লাইফস্টাইল যত উন্নত হয়, মানুষের সাথে মানুষের সত্যিকারের যোগাযোগ তত কমে যায়। আবারও বলছি, মানুষের জীবনযাপন ধারা, লাইফস্টাইল যত উন্নত হয়, মানুষের সাথে মানুষের সত্যিকারের যোগাযোগ তত কমে যায়। আপনারা কি একমত? Yes, sir. সুমাইয়া, একমত? জি স্যার। আমরা বলছি যে আমরা তো অনেক রকম নিয়ম কানুন রীতিনীতি তৈরি করি যাতে আমরা আর একটু ভালো, একটু আরামে থাকতে পারি, একটু আরামায়েশে থাকতে পারি। দেখা যায় যে আমাদের লাইফস্টাইল উন্নত হয় ঠিকই, কিন্তু মানুষের সাথে মানুষের যোগাযোগটা দুর্বল হয়ে যায়, সত্যিকারের যোগাযোগ কিন্তু হয় না। শামসুন নাহার পপি, একমত হবেন? Yes, sir. এই জিনিসটা মাথায় রাখবেন, এই বিষয়গুলো খেয়াল করবেন। মানুষের জীবনযাপন পদ্ধতি উন্নত হচ্ছে, কিন্তু মানুষের সাথে মানুষের সত্যিকারের যোগাযোগটা কমে যাচ্ছে, কখনো কখনো সেটা প্রিভেন্ট করছে। আমরা সত্যিকারের যে যোগাযোগ, আত্মার সাথে আত্মার যোগাযোগ, সেটা কিন্তু করতে পারছি না। এটাই হচ্ছে E.M. ফস্টারের উপন্যাসের মূল বক্তব্য। E.M. ফস্টার যত উপন্যাস লিখেছেন, সেই উপন্যাসে উনি দেখিয়েছেন যে আমাদের কনভেনশন, আমাদের যেসব রীতিনীতি আমাদের বেঁচে থাকার জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে, অদ্ভুত ব্যাপার হচ্ছে সেই সব রীতিনীতি আমাদেরকে মানুষের সাথে মানুষের সত্যিকারের যোগাযোগ ব্যাহত করছে, বাধা দিচ্ছে। আমরা যে আরেকজনের সাথে, অন্য মানুষের সাথে যে সত্যিকারের যোগাযোগ করব, ট্রু ট্রু কন্ট্যাক্ট, ইট ইজ প্রিভেন্টেড বাই দিস কনভেনশন। মানে আমাদের সামাজিক রীতিনীতি, আরেকটু যদি অন্যভাবে বলি, যে আমরা সমাজে থাকি কেন? যাতে আমরা মানুষের সাথে মানুষের সুসম্পর্ক তৈরি হয়, তাই না? সমাজে কেন আমরা থাকি, কেন আমরা সমাজ সৃষ্টি করি? যাতে মানুষের সাথে মানুষের সুসম্পর্ক তৈরি হয়। কিন্তু দুঃখের বিষয়, এই সমাজ এমন কিছু নিয়ম কানুন তৈরি করে যার ফলে মানুষের সাথে মানুষের সুসম্পর্ক তো দূরের কথা, মানুষের সাথে সম্পর্ক আরো খারাপ হয়, ঠিক না? কি বলেন আপনারা? আমরা সমাজ সৃষ্টি করি যাতে মানুষের সাথে মানুষের সুসম্পর্ক গড়ে ওঠে। দুঃখের বিষয় হচ্ছে এই সমাজই এমন কিছু নিয়ম কানুন তৈরি করে যাতে মানুষের সাথে মানুষের বিভেদ তৈরি হয়, মানুষের সাথে মানুষের যাতে কোনো রকম যোগাযোগ না হয়। এটাই হচ্ছে ফস্টার্স এর উপন্যাসের বিষয়বস্তু। এবার আমরা আসি উলফ। উলফ কি বলছেন? Wolf's projection of the relation between the selves. উলফ প্রজেকশন, উলফ তার উপন্যাসে কি বলতে চেয়েছেন? উলফ তার যে উপন্যাসগুলো লিখেছেন, যেমন দ্য রুম অফ ওয়ান্স ওন, দ্য রুম অফ ওয়ান্স ওন, এই যে উপন্যাসগুলো, ভার্জিনিয়া উলফের যে উপন্যাসগুলো, এখানে উনি কি বলতে চেয়েছেন? ভার্জিনিয়া উলফ, her projection of the relation between the self's need for privacy and the self's need for genuine communication, তার মানে দুটোর মধ্যে ব্যালেন্স থাকতে হবে। there must be a balance. কিসের সাথে কিসের ব্যালেন্স? কিসের সাথে কিসের ব্যালেন্স? the balance between privacy and genuine communication. এই বিষয়টা আপনারা আমার সাথে একমত হবেন? একটু চিন্তা করেন। জেরিন তাসনিম জারিন, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। একটু একটু পড়েন তো, হাইলাইট করেছি এই অংশটা, পড়েন তো। এই যে wolves, and এর পর থেকে একটু পড়েন তো। স্যার wolves projection. ইয়েস উলফ হচ্ছে একজন উপন্যাসিকের নাম, ভার্জিনিয়া উলফ।
জি স্যার পড়ছি স্যার। Old's projection of the relation between the self's need for privacy and the self's need for genuine communication. বিষয়টা আপনি একমত কিনা যে আমাদের সবারই প্রাইভেসি এন্ড জেনুইন কমিউনিকেশনের একটা ব্যালেন্স থাকা উচিত? এটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন যারা ফেসবুক ইউজ করেন, যারা ইনস্টাগ্রাম ইউজ করেন, যারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন, যারা এইসব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইউজ করেন। দেখেন, আপনাদের অবশ্যই কমিউনিকেশনের প্রয়োজন আছে, জেনুইন কমিউনিকেশনের প্রয়োজন। শুধু ওই লোক দেখানো ফেক কমিউনিকেশন নিশ্চয়ই আপনারা চান না। সত্যিকারের কমিউনিকেশন আপনাদের প্রয়োজন আছে। একই সাথে আপনাদের কি প্রয়োজন? প্রাইভেসি। প্রাইভেসি প্রয়োজন না? We all need privacy. We all deserve privacy. এখন আপনি যদি অনেক বেশি প্রাইভেসি মেইনটেইন করেন তাহলে কিন্তু আপনার জেনুইন কমিউনিকেশন কিন্তু হ্যাম্পার্ড হবে। একমত হবেন কিনা? আপনি যদি প্রাইভেসিতে বেশি জোর দেন তাহলে কিন্তু কমিউনিকেশন কমে যাবে, আর যদি আপনি কমিউনিকেশনে বেশি জোর দেন তাহলে কিন্তু আপনার প্রাইভেসি কম্প্রোমাইজ হয়ে যাবে। আপনাকে কিন্তু একটা ব্যালেন্সের মধ্যে আসতে হবে। There must be a balance between privacy and genuine communication. এই কথাটা উলফ তার উপন্যাসে বলতে চেয়েছেন যে we all need privacy and we all need genuine communication, and between these two there must be a balance. তাই না? ব্যালেন্স থাকতে হবে না? প্লিজ রেসপন্স। জি স্যার। Yes, sir. হ্যাঁ, একটু একটু বোঝার চেষ্টা করেন, একটু বুঝে বুঝে পড়লে দেখবেন সহজ লাগবে। অবশ্যই প্রাইভেসির প্রয়োজনীয়তা আছে, অস্বীকার করার কোনো উপায় নাই। উই অল নিড প্রাইভেসি। এক একজনের প্রাইভেসির নিডটা এক এক রকম। কেউ কেউ অনেক বেশি প্রাইভেসি মেইনটেইন করে, কেউ আবার একটা ফ্লেক্সিবিলিটি মেইনটেইন করে, সমস্যা নাই। কিন্তু জেনুইন কমিউনিকেশনেরও তো প্রয়োজন আছে, নাহলে তো আপনি একা হয়ে যাবেন। ইনএসকেপেবল লোনলিনেস যেটার কথা আমরা বলছি, ভার্জিনিয়া উলফ তার উপন্যাসে দেখাচ্ছেন যে আমাদের প্রাইভেসিরও প্রয়োজন আছে, আবার জেনুইন কমিউনিকেশনেরও প্রয়োজন আছে। আমরা যেটা ক্রাইসিসে পড়ি, যেটা আপনারা সবাই পড়েন, একদম 100% বলতে পারি আপনারা সবাই এই জটিলতার মধ্যে দিয়ে গেছেন। হাউ টু মেক ব্যালেন্স, এই প্রাইভেসি আর কমিউনিকেশন, এই দুটোর মধ্যে কিভাবে ব্যালেন্স তৈরি করা যায়, আপনারা প্রত্যেকেই এটা নিয়ে সাফার করেছেন। বিশেষ করে যারা বর্তমানে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইউজ করেন তারা সবাই এটা সাফার করেছেন। হাউ টু মেইনটেইন দ্য ব্যালেন্স বিটুইন প্রাইভেসি এন্ড জেনুইন কমিউনিকেশন, ভার্জিনিয়া উলফ তার উপন্যাসে এই নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন যে দেয়ার মাস্ট বি এ ব্যালেন্স। একটা ব্যালেন্স রাখতে হবে, প্রাইভেসিও প্রয়োজন, জেনুইন কমিউনিকেশনও প্রয়োজন। এটা হচ্ছে তাহলে আমরা পেলাম ভার্জিনিয়া উলফ বলছেন। এবার আমরা আসি তিথিরানী দেবনাথ, দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। লাস্ট পয়েন্ট একটু পড়েন তো। Okay, sir. The theme of all Lawrence's novels is human relationships, the ideal of which he restlessly explored with shifting emphasis throughout his career. Such relationships can be all too easily distorted by the mechanical conventions of society, by notions of respectability or propriety, by all the charms and frauds of middle class life, by the demands of power or money or success. ওকে, লাস্ট পয়েন্টটা হচ্ছে ডিএইচ লরেন্সের উপন্যাস নিয়ে। ডিএইচ লরেন্স তার উপন্যাসগুলো সানস অ্যান্ড লাভার্স, তারপর দ্য রেইনবো, এই উপন্যাসগুলোর মাধ্যমে লরেন্স কি বোঝাতে চেয়েছেন, তার উপন্যাসের বিষয়বস্তু কি? আমরা যদি উপন্যাসের বিষয়বস্তু দেখি তাহলে লরেন্স তার উপন্যাসে মানুষের সাথে মানুষের যে রিলেশনশিপ, সম্পর্ক, এটা নিয়ে আলোচনা করেছেন। উনি শুধু রিলেশনশিপের বিভিন্ন ধাপ ব্যাখ্যা করেছেন তাই না, লরেন্স নট অনলি এক্সপ্লেইন দেন অ্যানালাইজড হিউম্যান রিলেশনশিপস। উনি শুধু অ্যানালিসিস করেই সেখানেই ব্যস্ত মানে থেমে থাকেননি, উনি আরেকটু গভীরে গিয়েছেন। সেটা কেমন?
such relationships, এই যে মানুষের সাথে মানুষের সম্পর্ক, such relationships can be all too easily distorted. মানুষের সাথে মানুষের সম্পর্ক খুব সহজেই নষ্ট হয়ে যায়, খুব সহজেই বিকৃত হয়ে যায়। আপনারা একমত হবেন আশা করি, কারণ এটা আমাদের পুরো জীবনের গল্প, তাই না? মানুষের সাথে মানুষের সম্পর্ক খুব সহজেই চোখের পলকে নষ্ট হয়ে যায়। মানুষের সাথে মানুষের সম্পর্ক কেন নষ্ট হয়, মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো কেন নষ্ট হয়, আমরা সেই লিস্ট তৈরি করে ফেলি। আপনারা কাগজ কলম হাতে নেন, আমি বলছি, প্লিজ রাইট ডাউন। ডিএইচ লরেন্সের মতে কেন মানুষের সাথে মানুষের সম্পর্ক বিকৃত হয়ে যায়, কেন মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়। নাম্বার 1 লিখছেন, প্লিজ রাইট ডাউন। নাম্বার 1, নাম্বার 1, the mechanical conventions of society. প্রথমে কি? সমাজ। আমাদের যত দিন যাচ্ছে আমাদের সমাজটা যান্ত্রিক হয়ে যাচ্ছে। আমাদের সমাজ এখন আর মানুষের কথা চিন্তা করে না, আমাদের সমাজ মেকানিক্যাল হয়ে গেছে, যান্ত্রিক হয়ে গেছে। মানুষকে কাছে টানার পরিবর্তে মানুষের সাথে মানুষের দূরত্ব সৃষ্টি করছে। সামাজিক নিয়ম কানুন এমন হচ্ছে, এই যে আমরা একটু আগে ফস্টারের যে থিমটা নিয়ে আলোচনা করলাম, যে সমাজের উচিত মানুষের সাথে মানুষের মিলন তৈরি করা, মানুষের সাথে মানুষের মিলন সৃষ্টি করা, অথচ সমাজ মানুষের মানুষের বিভেদ তৈরি করছে, মানে পুরো উল্টা, ব্যাকফায়ার করছে। কেন? কারণ সোসাইটি ধীরে ধীরে যান্ত্রিক হয়ে যাচ্ছে। এই সমাজ এমন বিষাক্ত যান্ত্রিক হয়ে যাচ্ছে যে মানুষের সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে রিজন নাম্বার 1, প্রথম কারণ, দ্য মেকানিক্যাল কনভেনশনস অফ সোসাইটি, সমাজের যান্ত্রিক রীতিনীতি, সমাজের যান্ত্রিক নীতিনীতি মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট করে ফেলছে। লিখেছেন? নাম্বার 1 ডান? Yes, sir, done. নাম্বার 2, by notions of respectability or propriety. দ্বিতীয় কারণ কি? নোশন মানে হচ্ছে আইডিয়া, নোশন মানে হচ্ছে আইডিয়া, আইডিয়াস অফ রেসপেক্টিবিলিটি অর প্রোপ্রাইটি। রেসপেক্টিবিলিটি মান আর প্রোপ্রাইটি একই কথা। রেসপেক্টিবিলিটি, প্রোপ্রাইটি, এটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি মিডের আগে, যখন আমরা ভিক্টোরিয়ানিজম আলোচনা করেছি, মনে আছে? ভিক্টোরিয়ানিজম, সেই যে সামাজিক প্রতিপত্তি, সামাজিক মান সম্মান, এই যে আমাদের মান সম্মান, আমরা আমাদের মান সম্মানকে এত বেশি গুরুত্ব দেই, আমরা আমাদের আত্মসম্মান, মান সম্মানকে এত বেশি গুরুত্ব দেই যে মাঝে মাঝে আমরা আমাদের সম্পর্কগুলোকে ভেঙে ফেলি। এখন কখনো 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 ইন সাম রেয়ার সিচুয়েশন আপনাকে আত্মসম্মান বোধ বা সম্মান বোধের উপর গুরুত্ব দিতে হবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা মানে ঠুনকো কারণে, মানে ঠুনকো কিছু কারণে আমরা সম্পর্ক নষ্ট করে ফেলি। আমাদের মান সম্মানের যে ঠুনকো যে প্রকৃতি, তার কারণে আমরা আমার সম্পর্কগুলো নষ্ট করে ফেলি, মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বিকৃত হয়ে যায়। কেন? বিকজ অফ দ্য আইডিয়াস অফ রেসপেক্টিবিলিটি, সামাজিক মান সম্মান প্রতিপত্তি, এর কারণে দেখা যায় যে এই যে দেখা যায় অনেক মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ওই যে সমাজের আপার ক্লাস মিডল ক্লাস এদের মধ্যে টানাপোড়েন থাকে, কনফ্লিক্ট থাকে, মান ইজ্জতের ব্যাপার থাকে। দেখা যায় মান ইজ্জতের কথা চিন্তা করতে গিয়ে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। লিখেছেন নাম্বার 2? এবার আমরা আসি নাম্বার 3। লিখছেন? প্লিজ রাইট ডাউন, এটা পরে আপনাদের সুবিধা হবে। মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো কিভাবে নষ্ট হচ্ছে, কেন নষ্ট হচ্ছে? by all the shams and frauds of middle class life. আমাদের মধ্যবিত্ত জীবন, আমাদের মধ্যবিত্ত শ্রেণীর জীবন, আমাদের অনেক আদর্শ থাকে, আমাদের অনেক কুসংস্কার থাকে, আমাদের অনেক দুর্নীতি ভণ্ডামি সবকিছুই থাকে। ডিএইচ লরেন্স তার উপন্যাসে দেখবো যে উনি মিডল ক্লাস লাইফটাকে একদম খুব ভালোভাবে অ্যানালাইজ করেছেন এবং খুব ভালোভাবে তিনি জাজ করেছেন, মূল্যায়ন করেছেন, এবং তিনি দেখিয়েছেন যে আমরা যারা মধ্যবিত্ত শ্রেণীর বাসিন্দা, আমরা যারা মধ্যবিত্ত শ্রেণী মিডল ক্লাস, তারা আমাদের জীবনে অনেক শ্যামস এন্ড ফ্রডস, অনেক ভণ্ডামির মধ্য দিয়ে যাই।
শ্যাম ফ্রড মানে কি? ভণ্ডামি, দুর্নীতি। মুখে এক মনে আরেক, হিপোক্রেসি। হিপোক্রিটিক্যাল মিডল ক্লাস লাইফ। মধ্যবিত্ত সমাজে এখন প্রচুর পরিমাণে ডিভোর্সের হার বেড়ে গেছে, প্রচুর ডিভোর্স হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। সংসার ভেঙে যাওয়ার পিছনে আপনি দেখবেন অনেক কারণ। একটা কারণ হচ্ছে হিপোক্রিসি, ভণ্ডামি, দ্বিমুখিতা, শ্যামস এন্ড ফ্রডস, প্রতারণা, হিপোক্রেসি। এটা একটা কারণ। মানে আমরা নিজেদের মানুষের সাথে প্রতারণা করছি, নিজের মানুষকে ঠকাচ্ছি। আমরা বাপ ভাইকে ঠকাচ্ছি, বাপ ছেলেকে ঠকাচ্ছে, ছেলে বাপকে ঠকাচ্ছে, ভাই ভাইকে ঠকাচ্ছে, ভাই বোনকে ঠকাচ্ছে, বোন ভাইকে ঠকাচ্ছে, স্বামী স্ত্রীকে ঠকাচ্ছে, সবাই সবাইকে ঠকাচ্ছে। মিডল ক্লাস লাইফের এটা একটা দুঃখজনক ব্যাপার, যে এটা খুবই দুঃখজনক। প্রায় প্রতিটা সংসারেই আপনি দেখবেন এই যে ভণ্ডামি, এই যে প্রতারণা, এর কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, বিকৃত হয়ে যাচ্ছে। এখানে শুধু আমরা ব্রোকেন রিলেশনশিপের কথা কিন্তু বলছি না, ডিস্টর্টেড। ডিস্টর্ট মানে কি? ডিস্টর্ট মানে হচ্ছে বিকৃত হয়ে যাওয়া, মানে সম্পর্কটা টিকে থাকবে কিন্তু তার মধ্যে নেগেটিভিটি, পয়জন চলে আসবে, পয়জনাস রিলেশনশিপ চলে আসবে। দেখা যায় যে সংসার ভেঙে গেল, সম্পর্ক ভেঙে গেল, সেটা তো এক কথা। অনেক সময় দেখা যায় যে নামে মাত্র সম্পর্ক টিকে থাকে, হাজবেন্ড ওয়াইফ তারা একে অপরের সাথে অভিনয় করছে, তাদের সাথে অভিনয় করতে করতে একটা সময় তারা ঝগড়া করছে। তাদের যে পয়জনাস রিলেশনশিপ, সেটা তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়েদের মধ্যে চলে আসছে। বুঝতে পারছেন বিষয়টা, দ্য সিরিয়াসনেস, দ্য গ্র্যাভিটি। সংসার ভেঙে গেল সেটা এক কথা, কিন্তু সম্পর্ক যদি মানে বিকৃত হয়ে যায় তখন কিন্তু সেটা আরো ভয়ঙ্কর, পয়জনাস টক্সিক রিলেশনশিপ হয়ে যায়। এই টক্সিক রিলেশনশিপ নিয়ে টি.এইচ. লরেন্স উপন্যাস লিখেছেন। আপনারা যদি তার সানস এন্ড লাভার্স উপন্যাসটা পড়েন, ভবিষ্যতে আপনাদের সিলেবাসে আছে, যখন পড়বেন তখন দেখবেন যে ডিস্টর্টেড রিলেশনশিপ, বিকৃত সম্পর্ক, স্বামী স্ত্রীর মধ্যে যখন নামে মাত্র সম্পর্ক টিকে থাকে, তখন সেটা সন্তানদের জন্য কতটা কষ্টের, কতটা যন্ত্রণার। শুধু উপন্যাস পড়তে হবে কেন, আপনারা আপনাদের চারপাশে দেখেন, প্রচুর এক্সাম্পল আছে। ব্রোকেন ফ্যামিলি, টক্সিক ফ্যামিলি, ছেলে মেয়েরা তারা কতটা যন্ত্রণায় আছে, তারা কতটা অস্থিরতার মধ্য দিয়ে বসবাস করে। তাহলে এটা গেল নাম্বার 3। নাম্বার 4 লিখেন। নাম্বার 4, the demands of power or money or success. টাকা, ক্ষমতা, সাফল্য। দেখবেন হাজবেন্ড ক্যারিয়ারের পেছনে ছুটছে, ওয়াইফের সাথে দূরত্ব তৈরি হচ্ছে। হাজবেন্ড ওয়াইফ দুইজনেই ক্যারিয়ারের পেছনে ছুটছে, তাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে। হাজবেন্ড ওয়াইফ তাদের মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব, সংসারে কে ডমিনেট করবে, কে টাকা বেশি দেবে, টাকা নিয়ে দ্বন্দ্ব, টাকা নিয়ে সমস্যা। পাওয়ার গেম, মানি গেম, সাকসেস গেম। এর কারণে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, মানুষের সাথে সম্পর্ক ভেঙে যায়। তাহলে আমরা 4টা কারণ বললাম। টি.এইচ. লরেন্স তার উপন্যাসে 4টা কারণ দেখিয়েছেন কেন মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, বিকৃত হয়ে যায়। The reasons behind the distortion of human relationship. Human relationship can be distorted. Number 1, by the mechanical convention of society. যান্ত্রিক সমাজের কিছু কুখ্যাত রীতিনীতির জন্য, ক্ষতিকর রীতিনীতির জন্য, ধ্বংসাত্মক কনভেনশন, রীতিনীতির জন্য। নাম্বার 2, the notion of respectability of propriety, সামাজিক মান সম্মানের জন্য। নাম্বার 3, the shams and frauds of middle class life, the hypocrisy, ভণ্ডামি, প্রতারণা মধ্যবিত্ত জীবনের। নাম্বার 4, the demands of power or money or success, ক্ষমতার পেছনে, টাকার পেছনে, ক্যারিয়ার সাকসেসের পেছনে ছুটতে ছুটতে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, বিকৃত হয়ে যায়। বুঝতে পারছেন? এই বিষয়গুলো আপনি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এটা আপনার জীবনের সাথে কানেক্টেড।
আপনি খুব ইজিলি একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই বুঝতে পারবেন। তার মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই স্লাইডটা এবং তার আগের স্লাইড খুবই ইম্পর্টেন্ট, কিন্তু এই যে এই স্লাইডটা এবং এই স্লাইডটা দেখতে পাচ্ছেন অনেক পরিমাণে মার্কিং। মানে খুবই গুরুত্বপূর্ণ 4 জনের কাজের কথা বলা আছে। কনরাড সম্পর্কে এখানে মানে এই যে এখানে হচ্ছে সবার জেনারেল থিম, তারা কি নিয়ে কথা বলেছেন, যারা মডার্ন নভেলিস্ট তাদের উপন্যাসের বিষয়বস্তু কি। এখানে প্রথমে বলা আছে দ্য ইম্পসিবিলিটি অফ লাভ, দ্য ইম্পসিবিলিটি অফ ইমোশনাল কমিউনিকেশন। এটা সবার ক্ষেত্রেই আছে, জয়েস, লরেন্স, উলফ, ফস্টার, কনরাড সবার বেলায় আছে। এরপরে আলাদা আলাদা ভাবে এসেছে। জেমস জয়েস তার উপন্যাসের বিষয়বস্তু কি, তার উপন্যাসে উনি দেখিয়েছেন দ্য হিউম্যান কন্ডিশন, সার্চ ফর কমিউনিয়ন, ইনএসকেপেবল আইসোলেশন। আমরা সারা জীবন ধরে কাছের মানুষ খুঁজতে থাকি, তারপরেও আমরা আমাদের একাকিত্বকে কখনোই একাকিত্ব থেকে পালাতে পারি না। এই হচ্ছে আমাদের মডার্ন হিউম্যান কন্ডিশন। এইটা নিয়ে জয়েস লিখেছেন তার উপন্যাস ইউলিসিস। আরো আছে তার উপন্যাস ফিনেগানস ওয়েক, পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট এজ এ ইয়াং ম্যান। এখানে দেখবেন যে মানে আমরা কতটা একা, আমরা এই যে সত্যিকারের কানেকশন, সত্যিকারের কমিউনিয়ন কিন্তু হয়ে ওঠে না। আমরা শেষমেশ উই আর লোনলি, উই ক্যানট এসকেপ আওয়ার আইসোলেশন। এই কথাটা জয়েস তার উপন্যাসে বলে গেছেন। ফস্টার্স তার উপন্যাসে দেখিয়েছেন যে আমাদের রীতিনীতি, যে রীতিনীতিগুলো আমরা তৈরি করি সেগুলো আমাদের জীবন যাপনকে উন্নত করে ঠিকই, কিন্তু মানুষের সাথে মানুষের দূরত্ব তৈরি করে, সত্যিকারের যোগাযোগ হতে ব্যাহত করে। এটা নিয়ে ফস্টার্স তার উপন্যাস লিখেছেন। প্যাসেজ টু ইন্ডিয়া পড়বেন, প্যাসেজ টু ইন্ডিয়া আশা করি আপনাদের পড়ার কথা। প্যাসেজ টু ইন্ডিয়া এম ফস্টার্স এর অনেক বিখ্যাত একটা উপন্যাস। দেখবেন যেখানে কনভেনশন, প্রচলিত রীতিনীতি কিভাবে মানুষের সাথে মানুষের সত্যিকারের যোগাযোগ ব্যাহত করে, যোগাযোগ হতে দেয় না, মানুষের সাথে মানুষের দূরত্ব তৈরি করে। ভার্জিনিয়া উলফের উপন্যাস পড়লে দেখবেন যে আমাদের সবারই প্রাইভেসির প্রয়োজন আছে এবং একই সাথে কমিউনিকেশনের, জেনুইন কমিউনিকেশনের প্রয়োজন আছে। এই দুটোর মধ্যে আমরা ব্যালেন্স করতে ব্যর্থ হই বিভিন্ন সময়। হয় আমরা প্রাইভেসি কম্প্রোমাইজ করি অথবা কমিউনিকেশন কম্প্রোমাইজ করি, কিন্তু দুইয়ের মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে। উই নিড ব্যালেন্স বিটুইন প্রাইভেসি অ্যান্ড জেনুইন কমিউনিকেশন। এটা নিয়ে বিস্তারিত উলফ তার উপন্যাসে বলে গেছেন যে আমাদের সবারই প্রাইভেসির প্রয়োজন আছে এবং একই সাথে জেনুইন কমিউনিকেশনের প্রয়োজন আছে। দুটোই আমাদের প্রয়োজন। যে কোনো একটা যদি কম্প্রোমাইজ হয় তখন কিন্তু আমরা সাফার করি। প্রাইভেসি যখন কম্প্রোমাইজ হয় তখনও সাফার করি। তখন দেখা যায় যে আমাদের পার্সোনাল, ব্যক্তিগত আর কোনো জায়গা থাকে না। আপনি যে মানসিকভাবে শান্ত হবেন, স্থির হবেন, সেটা পারবেন না। আর যখন আপনার কমিউনিকেশনে কম্প্রোমাইজ হয়ে যাবে, যখন আপনার জেনুইন কমিউনিকেশন আপনি সাফার করবেন, তখন দেখবেন আপনার একা লাগবে, আপনি দেখবেন আপনার কাছের মানুষ কেউ নাই। যেটা বললাম যে ফেসবুকে 5,000 বন্ধু, ইনস্টাগ্রামে 20,000 ফলোয়ার, লাভ কি? আপনি একা। এরপর আমরা বলেছি ডিএইচ লরেন্সের উপন্যাসে উনি দেখিয়েছেন মানুষের সাথে মানুষের সম্পর্ক কিভাবে নষ্ট হয়ে যায়, বিকৃত হয়ে যায়। সামাজিক যান্ত্রিক রীতিনীতি নষ্ট করে দেয়। এই যে রেসপেক্টেবিলিটির যে আইডিয়া, সামাজিক যে মানিজ্যত, ঠুনকো আইডিয়া, সামাজিক মান সম্মান, এটার কারণে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। মধ্যবিত্ত সমাজের যে বেইমানি, ভণ্ডামি, প্রতারণা, মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। মানুষ টাকার পেছনে, ক্ষমতার পেছনে, সাফল্যের পেছনে, ক্যারিয়ারের পেছনে ছুটতে ছুটতে মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা ডিএইচ লরেন্স তার উপন্যাসে চমৎকার ভাবে দেখিয়েছেন। তার রেইনবো, সানস এন্ড লাভার্স, এই উপন্যাসগুলো আপনারা দেখলে বুঝবেন। আমরা খুব অল্প কিছু আইডিয়া এরপর আমরা কভার করব। এর মধ্যে হাইলাইটেড অংশটা যেটা দেখতে পাচ্ছেন এই 4 নাম্বার স্লাইডে দেখতে পাচ্ছেন,
হাইলাইট করা আছে, দ্য গ্রেটেস্ট মডার্ন নভেলস। এই যে আমরা বলছি আধুনিক উপন্যাস, আধুনিক উপন্যাসের বিষয়বস্তু কিন্তু অলরেডি আমরা বলে এসেছি। এই যে 2 নম্বর স্লাইডে দেখেন আমরা বলেছি না, দ্য ইম্পসিবিলিটি অফ লাভ, দ্য ইম্পসিবিলিটি অফ ট্রু ইমোশনাল কানেকশন। এটাই একটু অন্যভাবে বলেছে, দেখেন, দ্য গ্রেটেস্ট মডার্ন নভেলস আর অ্যাবাউট দ্য ডিফিকাল্টি, জটিলতা, and at the same time inevitability of being human. আপনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, আপনাকে এই জটিলতার মধ্য দিয়ে যেতে হবে এবং অবধারিতভাবে এই সমস্যার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। যারা আধুনিক ঔপন্যাসিক তারা মানুষ হওয়ার যে যন্ত্রণা, আপনি আধুনিক সমাজের আধুনিক মানুষ, এই জন্য আপনাকে কতটুকু কষ্ট করতে হবে, কত যন্ত্রণার মধ্য দিয়ে যেতে হবে, সেটাকে আপনাকে এই উপন্যাসগুলো আপনার সামনে তুলে ধরবে। আচ্ছা, এইটুকু আপাতত আমরা, এটা হচ্ছে সেলফ স্টাডির জন্য রাখি। এটা আপনারা পরে যে ইনফরমেশন গুলো আছে, ও না, প্রথম পয়েন্টটা আমাদের একটু কভার করতে হবে। এই যে এইটুকু হাইলাইট করছি, শুধু প্রথম পয়েন্টটা পড়েন। দ্য ডিলেমা অফ হিউম্যান কন্ডিশন ইজ নেভার রিয়েলি সলভড ইন দিস নভেল। এই যে মানুষ হওয়ার যে দোটানা, যন্ত্রণা, এই বিষয়গুলো, এই সমস্যার সমাধান কিন্তু আপনি আধুনিক উপন্যাসে পাবেন না। এমন না যে আপনি আধুনিক উপন্যাস পড়লে আপনার জীবনের জটিল জটিল সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন, তা না, বরং আপনি সমস্যাগুলো সম্পর্কে সচেতন হবেন। বাট নলেজ, ইউ উইল গেট দ্য নলেজ দ্যাট দ্য ডিলেমা ইজ শেয়ার্ড। এই ডিলেমা সবাই তাদের জীবনে সাফার করবে। A knowledge so brilliantly conveyed in Ulysses. ইউলিসিস উপন্যাসটা যখন পড়বেন তখন দেখবেন কি চমৎকার ভাবে আধুনিক মানুষের যে কষ্ট, যন্ত্রণা, দমবন্ধ পরিস্থিতি, সেটাকে জয়েস তুলে ধরেছেন। এন্ড সো রাইলি প্রফেট বাই ফস্টার্স, ফস্টার্স এর উপন্যাসেও দেখবেন যে আধুনিক মানুষ হওয়ার কি যন্ত্রণা, ক্যান বোথ ইলুমিনেট এন্ড কমফোর্ট। আপনাকে নলেজ দেবে যে আপনার জীবনে এই এই সমস্যা আসবে, আপনাকে কিন্তু সমাধান দিয়ে দিচ্ছে না, আপনাকে শুধু সতর্ক করে দিচ্ছে যে আধুনিক মানুষ হিসেবে আপনার জীবনে এই এই সমস্যাগুলো আসবে। কি কি সমস্যাগুলো আসবে সেটা আমরা কিন্তু এর আগের স্লাইডে আমরা আলোচনা করলাম। সেই হিসেবে থার্ড স্লাইড কিন্তু আপনাদের ফাইনালের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নম্বর স্লাইডে শুধু ফার্স্ট পয়েন্টটা খুব ভালো করে পড়বেন, পরের গুলো সেলফ স্টাডির জন্য, এগুলো আমরা এক্সামে না হলেও হবে। আমরা আজকে আমাদের স্লাইডটা শেষ করব এই 5th স্লাইড দিয়ে। হাইলাইট করা আছে কালারড অংশটা, মানে মাঝখানের পয়েন্টটা আপনারা একটু মন দিয়ে দেখেন, একটু ধৈর্য ধরেন। শামসুন নাহার পপি একটু পড়বেন কাইন্ডলি মাঝখানের পয়েন্টটা। পপি শুনতে পাচ্ছেন? Yes, sir. মাঝখানের পয়েন্টটা একটু পড়বেন। দ্য শর্ট স্টোরি ইন দিস সেঞ্চুরি। Okay, sir. The short story in this century has benefited from the new techniques of exploration in depth, a great consciousness of the symbolic uses to which objects and incidents can be put, and a greater subtlety in the ways Subtlety, in which উচ্চারণ হচ্ছে subtlety in the বিটা okay, sir. সাইলেন্ট, সাবটলটি। Okay, sir. Subtlety in the ways in which patterns of suggest sneeze are built up below the quietly realistic surface can be found in the short stories of writers so different from each other as James Joyce, Catherine Mansfield, D.H. Lawrence, E.M. Forsters, Doris Lessing, Edna O'Brien, and Susan Hill. আচ্ছা, আপনারা যারা ইন্ট্রোডাকশন টু লিটারেচার ফিকশন করে এসেছেন তারা তো জেমস জয়েসের অ্যারাবি পড়েছেন, পড়েন নাই? ক্যাথরিন ম্যানসফিল্ডের গার্ডেন পার্টি পড়েছেন, পড়েন নাই? জি স্যার, পড়েছি।
হ্যাঁ, অ্যারাবি ছিল, গার্ডেন পার্টি ছিল, এগুলো কিন্তু মডার্ন শর্ট স্টোরি। এগুলো সব মডার্ন শর্ট স্টোরি। আপনারা মোটামুটি মানে আইডিয়া করতে পারছেন যে মডার্ন শর্ট স্টোরি কেমন লেখা হচ্ছে। এই যে ঔপন্যাসিক, তারা ঔপন্যাসিকরা তারা যে বিষয় ইনফ্লুয়েন্স, তাদের যে টেকনিক, তাদের যে অ্যাটিটিউড, সেটা কিন্তু ইনফ্লুয়েন্স করছে শর্ট স্টোরি রাইটারদেরকে। The short story writers, they also benefited from new techniques of exploration in depth. এই যে a new view of time, a new idea about consciousness, private values replaced public values, এই আইডিয়াটা কিন্তু শর্ট স্টোরিতেও এসেছে। এই আইডিয়াটা শর্ট স্টোরিতেও এসেছে। দ্য গ্রেট কনসিয়াসনেস অফ দ্য সিম্বলিক ইউজেস, এই যে একটু আগে বললাম যে এক একটা বিষয়ের সিম্বল এক একজনের কাছে এক এক রকম। ব্যক্তিগত মিনিং, প্রাইভেট মিনিং ভ্যারিজ ফ্রম পার্সন টু পার্সন। গ্রেট কনসিয়াসনেস, এই যে মানুষের চেতনা, চেতনার গভীরে যখন রাইটাররা ঢুকে যাচ্ছে তখন কিন্তু পুরো দুনিয়াটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি খালি চোখে যে পৃথিবীটাকে দেখতে পান, সেই পৃথিবীটা কিন্তু বদলে যায় যখন আপনি কোনো একটা ক্যারেক্টারের ভেতরে ঢুকে যান। খালি চোখে দেখে মনে হচ্ছে বাহ কি সুন্দর পরিবেশ। আপনি কোন একটা মনের ভেতরে ঢুকেন, দেখবেন এই সুন্দর পরিবেশেও সে হয়তো মন খারাপ করে বসে আছে। কেন মন খারাপ করে বসে আছে? কারণ এত সুন্দর পরিবেশে সে একা বসে আছে। সে হয়তো তার কাছের মানুষকে প্রচন্ড ভাবে মিস করছে। এত সুন্দর পরিবেশেও তার মন খারাপ। আপনি যদি মনের ভেতরে না ঢুকেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। A great consciousness of the symbolic uses in which objects and incident, যে কোনো বস্তু বা যে কোনো ঘটনা can be put and a greater subtlety in the ways which patterns of suggestness, এখানে একটু ভুল আছে, suggestness হবে, suggestness হবে, suggestiveness মানে হচ্ছে ইঙ্গিত দেয়া, are built up below the quietly realistic surface। বাইরে থেকে মনে হবে সবকিছু ঠিক আছে, কিন্তু আপনি যখন ভেতরে ঢুকবেন এই রিয়েলিজম আসলে কোনটা রিয়েলিটি? বাইরেরটা তো রিয়েলিটি না, রিয়েলিটি হচ্ছে ভেতরেরটা। দিস ইজ দ্য এক্সটার্নাল রিয়েলিটি, নট ইজ নট আলটিমেট রিয়েলিটি। আসলটা হচ্ছে আপনার মনের ভেতরে, আপনার কনসিয়াসনেস এর ভেতরে। এই বিষয়গুলো শর্ট স্টোরিতে নিয়ে এসেছেন বিভিন্ন শর্ট স্টোরি রাইটার্স। জেমস জয়েস, আমরা তার উপন্যাসগুলো একটু আগে অ্যাপ্রিসিয়েট করলাম, এখানে বলছি তার শর্ট স্টোরির কথা। তার অ্যারাবি, ডাবলিনার্স কালেকশনে বেশ কিছু ছোট গল্প আছে। উনি দেখিয়েছেন যে মানুষের অবস্থানটা, দ্য সিচুয়েশন অফ মডার্ন হিউম্যান, এই যে জটিলতা, ক্রাইসিস, সবকিছু তার উপন্যাসে দেখিয়েছেন। ক্যাথরিন ম্যানসফিল্ড তার গার্ডেন পার্টিতে দেখিয়েছেন দ্য কনফ্লিক্টস অফ কনভেনশন, আপার ক্লাসের সাথে লোয়ার ক্লাসের যে কনভেনশন, কনভেনশন কিভাবে মানুষের সাথে মানুষের যোগাযোগটাকে বাধাগ্রস্ত করছে। ক্যাথরিন ম্যানসফিল্ডের গার্ডেন পার্টি যদি একটু মনে করেন তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। টি.এইচ. লরেন্স, সি.এম. ফস্টার, ডরিস লেসিং, এডনা ওব্রায়ান, সুজান হিল, তারা তাদের ছোট গল্পে দেখিয়েছেন উপন্যাসে যে বিষয়গুলো জয়েস, ভুলফ, লরেন্স, কনরাড, ফস্টার্স আলোচনা করার চেষ্টা করেছেন, সেই বিষয়গুলোই শর্ট স্টোরিতেও খুব প্রবলভাবে এসেছে। দেখা যাচ্ছে যে এই সময়টা, এই মডার্ন পিরিয়ডে, এই 20th সেঞ্চুরিতে শর্ট স্টোরি সবচেয়ে বেশি বিখ্যাত হচ্ছে, শর্ট স্টোরি বিখ্যাত হয়ে যাচ্ছে। নভেল তো ভিক্টোরিয়ান পিরিয়ড থেকেই প্রচন্ড ভাবে ফেমাস, কিন্তু এই সময় দেখা যাচ্ছে শর্ট স্টোরি বিখ্যাত হয়ে যাচ্ছে। In 20th century, short story is getting popularity. ম্যানসফিল্ড, ক্যাথরিন ম্যানসফিল্ডের আমরা কথা বললাম, গার্ডেন পার্টি। ম্যানসফিল্ড উনি ইন্সপায়ার্ড হয়েছিলেন রাশিয়ান শর্ট স্টোরি রাইটার আন্তন চেখভ। চেখভের গল্প আপনারা কেউ পড়ে থাকতে পারেন, আন্তন চেখভ, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, তার গল্পগুলো এখন বিনামূল্যে ফ্রিতেই পড়তে পারবেন। রাশিয়ান একজন ছোট গল্প লেখক আন্তন চেখভ, তার দ্বারা অনুপ্রাণিত ছিলেন ম্যানসফিল্ড, এবং উনি দেখিয়েছেন how to use casual seeming incidents of ordinary life, আমাদের দৈনন্দিন জীবনের সাধারণ ঘটনাগুলোকে কিভাবে in such a way, এমন ভাবে পোট্রে করা যায় as to set up a haunting overtones of meaning। আপনার চোখের সামনে সাধারণ একটা ঘটনা, সেই ঘটনার মধ্যেও
সেই সাধারণ বিষয়ের মধ্যেও যে কত গভীর অসাধারণ বিষয় লুকিয়ে থাকতে পারে সেটা চেখভ তার গল্পে দেখিয়েছেন। চেখভ দ্বারা অনুপ্রাণিত হয়ে ম্যানসফিল্ড তার গল্পেও দেখিয়েছেন যে আপনি মানে সারাক্ষণ মানে প্রতিদিন হয়তো আপনার চোখের সামনে দৃশ্যগুলো পড়ে। রাস্তার পাশে আপনি দেখতে পাচ্ছেন না হাজার হাজার মানুষ ভিক্ষুক, হাজার হাজার ভিক্ষুক তারা ভিক্ষা চাচ্ছে, কত মানুষ কষ্ট করছে, কত মানুষ কত বেকার রাস্তা দিয়ে হাঁটছে, কত রিক্সাওয়ালা তার মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছে। আপনার চোখের সামনে ঘটনাগুলো ঘটছে, দেখতে দেখতে আপনি অভ্যস্ত। চেখভ, ম্যানসফিল্ড এরা আমাদের দৈনন্দিন জীবনের সেই বহুবার দেখা পুরাতন গল্পগুলো, পুরাতন দৃশ্যগুলোকে আবার নতুন করে আমাদের চোখের সামনে তুলে ধরছেন, যাতে আমরা তার ভেতরের গভীর সত্যটা ভুলে না যাই, যাতে গভীর সত্যটা বুঝতে পারি। দেখতে 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 আমরা একটা সময় অন্ধ হয়ে যাই, দেখতে দেখতে অন্ধ হয়ে যাই, মানে এত দেখেছি যে অন্ধ। সেই বহুবার দেখা ক্যাজুয়াল সিমিং ইনসিডেন্ট, সাধারণ অর্ডিনারি ইনসিডেন্ট গুলোকে এমন ভাবে গল্পের মাধ্যমে তুলে ধরছেন ম্যানসফিল্ড যে আমাদের গা শিউরে উঠছে। যে সত্য আমরা ভুলে গিয়েছিলাম সেই সত্য কিন্তু বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। উই আর রিমাইন্ডেড, আমাদের চোখ খুলে দিচ্ছে, আমাদের যে ঘুমন্ত বিবেক সেটা কিন্তু জাগ্রত করে দিচ্ছে। এই হচ্ছে শর্ট স্টোরি রাইটারদের কন্ট্রিবিউশন। এখন লাস্ট পয়েন্টটা আপনারা সেলফ স্টাডি করবেন, এটা এক্সামের জন্য না পড়লেও হবে। তাহলে আজকে আমাদের কোন কোন স্লাইড গুলো আমাদের মন দিয়ে পড়তে হবে আমি আবার বলে দিচ্ছি। আমাদের গত লেকচারে যেটা ছিল, গত লেকচারের এই স্লাইডটা পার্সোনাল ভ্যালুজ রিপ্লেস পাবলিক ভ্যালুজ, এটা তো পড়বেন মন দিয়ে। এটা হচ্ছে দুই স্লাইড মিলিয়ে। তারপরে স্লাইডে নিউ আইডিয়া অ্যাবাউট টাইম আছে, নিউ আইডিয়া অ্যাবাউট কনসিয়াসনেস, এই দুটো একসাথে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে। আর নিউ আইডিয়া অ্যাবাউট টাইম এন্ড কনসিয়াসনেস, এই নিয়ে কি ঘটনা, এটা দুটো একসাথে আসবে, এই ইনফ্লুয়েন্স। এরপরে আপনাদের এই স্লাইডটা, স্লাইড নাম্বার 6, এটা হচ্ছে পেজ 6 যেটা, এটা আপনারা মন দিয়ে পড়বেন, এটা খুব ভালো করে পড়বেন। এটা কিন্তু আমরা আজকে নতুন, যদিও এটা রিভিশন লেখা, কিন্তু এটা আমরা আজকে আবার নতুন করে অ্যানালাইজ করেছি, আবার পড়েছি। এটা হচ্ছে পেজ 6 যেটা, সেটা খুব ভালো করে পড়বেন, লিখে রাখেন পেজ 6, রিভিশন পেজ 6। এরপরে 1, স্লাইড 1 খুব ভালো করে পড়বেন। স্লাইড 2 খুব ভালো করে পড়বেন, মিস নাই, কোনো কিছু বাদ দেওয়া যাবে না। স্লাইড 3 পুরোটা পড়তে হবে, 1 2 3 একদম পয়েন্ট টু পয়েন্ট পড়তে হবে। এখানে প্রতিটা পয়েন্ট থেকে শর্ট এক্সপ্লেনেশন হবে, প্রতিটা পয়েন্ট থেকে শর্ট এক্সপ্লেনেশন হবে। আর নাম্বার 4 স্লাইডের শুধু ফার্স্ট পয়েন্টটা, পুরোটা না পড়লেও হবে, প্রথম পয়েন্টটা পড়েন, এই যে হাইলাইট করা আছে এই পয়েন্টটা পড়েন। তারপর আমাদের 5th স্লাইডের পয়েন্ট নাম্বার 2, পয়েন্ট নাম্বার 3 হাইলাইট করা আছে, এইটুকু পড়লেই হবে ফাইনালের জন্য। আবারও বলছি, পেজ 6 এই যে রিভিশন, এটা পুরোটা পড়বেন। পেজ 6 এই যে রিভিশন স্লাইড। তারপর স্লাইড 1, এই 1 লেখা আছে, এটা খুব ভালো করে মন দিয়ে পড়বেন। 2 খুব ভালো করে, 3 খুব কেয়ারফুলি, এটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যতগুলো স্লাইড করেছি এটা থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসবে, স্লাইড 3 থেকে কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। আর স্লাইড 4 এর ফার্স্ট পয়েন্ট পুরোটা না পড়লেও ফার্স্ট পয়েন্টটা পড়বেন। আর স্লাইড 5 এর পয়েন্ট 2 পয়েন্ট 3, 1 2 3 4 5, 1 2 3 পুরোটা, কোনো কিছু মিস দেওয়া যাবে না। 4 এর ফার্স্ট পয়েন্ট, 5 এর পয়েন্ট 2 পয়েন্ট 3। আর রিভিশন থেকে আমরা পড়েছি এই যে পেজ 6 রিভিশন। এর সাথে কানেকশন অবশ্য আরেকটু আছে, আগের পেজে লাল রেড মার্ক করা, এটা যদি আপনারা কানেক্ট করেন তাহলে
আপনাদের জন্য সুবিধা হবে। এই কটা স্লাইড আপনারা মন দিয়ে পড়েন। আর গত ক্লাসে, এটা তো এই ক্লাসে, আর আমরা গত ক্লাসে কভার করেছিলাম, এক মিনিট, আমাদের লেকচার 11, এই যে এটা হচ্ছে আমাদের গত ক্লাসের লেকচার। গত ক্লাসে আমরা, একজন বললেন আমরা 4 স্লাইড পর্যন্ত পড়েছিলাম, তাই না? স্যার 3 নাম্বার। 3 নাম্বার, জি স্যার। 1 2 3, 4 নাম্বার পড়ি নাই। 4 নাম্বার যদি না পড়ে থাকে, এই যে আজকে পড়ে দিলাম, মাঝখানের স্লাইডটা পড়ে নিয়েন। এই যে হাইলাইট করা আছে না রেড, Yes, sir. রেড বা অরেঞ্জ কালার হাইলাইট, এটা একটু আইডিয়া নিয়ে রাখেন, সুবিধা হবে। আর 1 2 3 তো মন দিয়ে পড়বেন, 1 2 3 খুব ভালো করে পড়বেন, তাহলে ফাইনালের জন্য এখান থেকে এই যে পয়েন্ট গুলো থেকে হচ্ছে ছোট 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 শর্ট এক্সপ্লেনেশন আসবে 2 মার্কসের। আচ্ছা, এই হচ্ছে আমাদের মডার্ন ফিকশন নিয়ে আলোচনা শেষ। নভেলিস্টদের চেহারা আর একটু দেখিয়ে দেই আপনাদের সুবিধার জন্য। আমি একটা স্লাইড দিয়ে দিয়েছি, এটা হচ্ছে নভেলিস্টদের সম্পর্কে একটু আইডিয়া রাখার জন্য। এই যে জোসেফ কনরাডের যে উপন্যাসগুলোর নাম মনে রাখা আপনাদের জন্য জরুরি। পাশে লেখা আছে দেখেন, The Nigger of the Narcissus, published হয় 1897, Lord Jim 1900, Heart of Darkness 1902, Nostromo 1904। এই উপন্যাসের মাধ্যমে জোসেফ কনরাড দেখাতে চেয়েছেন the complexities of modern existence। জোসেফ কনরাডের পর আছেন জেমস জয়েস, যাকে নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। ইউলিসিস, portrait of the artist as a young man, Finnegan's Wake, জেমস জয়েস। টি.এইচ. লরেন্সের আমরা আইডিয়া নিয়েছি দ্য হোয়াইট পিকক, Sons and Lovers, The Rainbow, Lady Chatterley's Lover। ভার্জিনিয়া উলফের আছে Jacob's Room, Mrs. Dalloway, A Room of One's Own, ভার্জিনিয়া উলফ। এবং ইএম ফস্টার্স এর সবচেয়ে বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে আছে A Passage to India, A Passage to India নিয়ে মুভিও আছে, A Room with a View, The Longest Journey। এরাই হচ্ছে মডার্ন নভেলিস্ট। তাদের কাজগুলো এখানে বলা আছে, এটা আমরা আপনাদের সুবিধার জন্য দিয়ে দিলাম। স্যার, জি স্যার আমাদের তো এবার মানে গ্রুপ ডিসকাশন হয়নি। আমাদের তো দেখা যাচ্ছে গত সেমিস্টারে গ্রুপ মানে মিড টার্মে গ্রুপ ডিসকাশন হয়েছিল, তো অনেকটা ভালো প্রিপারেশন বা পড়া হয়েছিল। তো এবার অনেকটা ল্যাকিংস রয়ে আচ্ছা গেছে। আচ্ছা, ওটার টাইমটা এবার আমরা হঠাৎ করে কমে গেল। আমি এক্সপেক্ট করেছিলাম আমরা বেশ কিছু সময় পাবো, কিন্তু সময় তো আমাদেরকে দিল না। এখন 4 তারিখ থেকে যদি আমাদের পরীক্ষা হয়, তাহলে এর মাঝখানে আমরা একদিন একটু মানে ওভারঅল একটা ডিসকাশন আমরা করব। আমরা এর মাঝখানে একটা টাইম আমাদের ঠিক করতে হবে। আজকে আমাদের ফোকাস, আজকে আমরা তো শেষ করে দিলাম মডার্ন ফিকশন। এটার পয়েন্টগুলো নিয়ে আমরা দেখি পরে যদি সময় পাই আমরা একটু ডিসকাস করতে হবে আর কি। এটা আমি আপনাদেরকে সময় দিব গ্রুপ ডিসকাশনের জন্য। আর যেটা হচ্ছে আগামী ক্লাসে আমরা চলে যাব হচ্ছে মডার্ন ড্রামা, ওটা দিয়ে আমরা মডার্নিজম শেষ করে দিব। মডার্নিজমটা আমরা শেষ করে দিব। এখন আগামী ক্লাস হচ্ছে মঙ্গলবার, তাই না? ইয়েস স্যার, মঙ্গলবারে আপনাদের 3:30টার দিকে কোন 3:30টার দিকে আপনাদের ক্লাস থাকবে? না স্যার, থাকবে না। আচ্ছা, আমি তাহলে আধা ঘন্টা আগে মানে আমাদের ক্লাস শুরু করব। আধা ঘন্টা আগে ক্লাস শুরু করে আমি তাড়াতাড়ি চেষ্টা করব ড্রামাটা কভার আপ করে দিতে 1 ঘন্টার মধ্যে।
1 ঘন্টার মধ্যে কভার আপ করে দিয়ে তারপরে হচ্ছে আমরা 1 ঘন্টা আর কি ওই ওভারঅল গ্রুপ ডিসকাশন করে ফাইনালের একটা রিভিউ আপনাদেরকে দিয়ে দিব। পয়েন্ট বাই পয়েন্ট গিয়ে কোয়েশ্চেন গুলো আবার একটু আলোচনা করে দিব আর কি। দেখেন এটা করা যায় কিনা। তাহলে আমরা 3:30 থেকে শুরু করে 5:30 পর্যন্ত একটা মানে লং ডিসকাশন করে ফেলবো আর কি। আমি বলবো সবাইকে জয়েন করার জন্য। আজকে এই পর্যন্তই থাকুক, আপনারা এই পয়েন্ট গুলো করতে থাকেন, আলোচনা করতে থাকেন, আর স্লাইডটা আপনারা নিজেরা দেখতে থাকেন। স্যার তাহলে মানে কোন কোন লেকচারের প্রিপারেশন নিব? মানে লেকচার 11, 12 তো থাকবে, আর সাথে কোনটা এর হবে? এটা তো আমরা তাহলে মঙ্গলবার দিন করে দিব আপনাদেরকে। মঙ্গলবার দিন যে রিভিউ ক্লাস দিব না, জি স্যার, মঙ্গলবার দিন তো আমরা রিভিউ ক্লাস করব। মানে আমরা মঙ্গলবার দিন চেষ্টা করব 2টা ক্লাস করে ফেলতে, মাঝখানে একটু গ্যাপ দিয়ে আমরা চেষ্টা করব একটা রিভিউ ক্লাস নিয়ে মোটামুটি র‍্যাপ আপ করে দিতে। ওটা আমরা চেষ্টা করব। আজকে হচ্ছে আপনারা আপাতত মডার্ন ফিকশন এটা একটু দেখেন। মডার্ন ফিকশন এই যে আপনাদের দেয়া হলো না, এটা একটু দেখেন। হাইলাইটেড অংশগুলো মাস্ট পড়বেন। হাইলাইটেড অংশগুলো যে কালারড অংশগুলো যেগুলো মার্ক করা, এগুলো খুব ভালো করে দেখবেন। এর মধ্য থেকেই আপনাদের ছোট ছোট কোশ্চেন গুলো হবে, ভাইভার কোশ্চেন এর মধ্য থেকেই হবে। ঠিক আছে, তাহলে 3:30টার সময় দেখা হবে আগামী মঙ্গলবার 3:30টায়। আজকে এই পর্যন্তই থাকুক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার ক্লাসের রুটিনটা দিবেন স্যার। হ্যাঁ দিয়ে দেবো। আর হচ্ছে আপনারা কোনোটাতে কনফিউশন হলে, কোনোটা বুঝতে সমস্যা হলে মঙ্গলবার দিন কিন্তু আমরা র‍্যাপ আপ দিয়ে দিব। মঙ্গলবার দিন র‍্যাপ আপ দিয়ে কিন্তু আমরা ফাইনালের জন্য প্রিপারেশন শুরু করে দেব। অতএব মঙ্গলবারের পরে কিন্তু মানে ঝামেলা হবে। আপনারা চেষ্টা করবেন এর মধ্যে মিডের পরে আমরা যে লেকচার গুলো করেছি না, মডার্নিজমের ব্যাকগ্রাউন্ড, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মডার্ন পোয়েট্রি, মডার্ন ফিকশন, তারপরে এর মধ্যে আপনাদের কনফিউশন গুলো আমরা কিন্তু মঙ্গলবারে সলভ করে দেব ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার দোয়া রাখবেন স্যার, আসসালামু আলাইকুম।